আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী কনস্ট্রাকশন অন পয়েন্ট ও হোস্টেড বাই সিটু বিগের দ্বিতীয় ওয়ার্কশপে। আজকে এই ওয়ার্কশপটিতে আমাদের সাথে থাকবেন দুজন স্পেশাল গেস্ট। একজন থাকবেন মনের স্কুলের পক্ষ থেকে রাগিব সারের ভাই, এবং ব্রিগি লিসার্সের পক্ষ থেকে থাকবেন ফয়সাল রাফি ভাইয়া। এন্ড আজকে এই ওয়ার্কশপটি মূলত হবে ডিপ্রেশন এন্ড স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে। এন্ড হচ্ছে এই ওয়ার্কশপের ব্যাপারে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে করতে থাকেন। এন্ড আমাদের কাছে আজকে যে গেস্টরা আছেন, গেস্টরা ডেফিনেটলি আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন। সো বলতে গেলে হচ্ছে লাইভটা আরো 5 মিনিট পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগে থেকে চলে এসেছি। যদি এখনো আপনাদের ফ্রেন্ডসরা যদি এখনো জয়েন না করে থাকে, তাদের কুইকলি মেসেজ করে ফেলুন, যারা তারা যেন এখনই জয়েন করে ফেলে। এন্ড তারা জয়েন করলে কিন্তু ডেফিনেটলি তারা এখনই বলতে গেলে হচ্ছে লাইভের ব্যাপারে তারা জেনে যাচ্ছে। এন্ড আরেকটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ইভেন্টে কিন্তু আপনারা 8টা অলিম্পিয়াড এন্ড 11টি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারছেন। এর সাথে সাথে 3টি ওয়ার্কশপ আপনাদের জন্য থাকছে। এন্ড ওয়ার্কশপ সবগুলো কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক লাইভে হয়ে যাবে। সো আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে হচ্ছে স্টে টিউন থাকেন। এন্ড হচ্ছে এর পরবর্তীতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ওয়ার্কশপ রিলেটেড, আমাদের গেস্টের কাছে কোশ্চেন থাকলে ডেফিনেটলি সিটিবি এর কাছ থেকে কোশ্চেন করলে আপনারা সেই কোশ্চেন গুলো পেয়ে যাবেন। এন্ড আপনারা ডেফিনেটলি মনের স্কুল এন্ড বিলি রিসার্চ এর কাছ থেকে যদি কোনো অ্যান্সার পেতে চান, তারা সরাসরি আপনারা তাদের পেজে নক করতে পারবেন। আপনারা ফেসবুকে সার্চ করলে বিডি রিসার্চ এবং মনের স্কুলের ফেসবুক পেজ এবং তাদের ফেসবুক গ্রুপটি আপনি পেয়ে যাবেন। সো আরেকটি বড় ব্যাপার হচ্ছে আমাদের ইভেন্টটি কিন্তু স্পন্সর করছে কাজী অ্যান্ড কাজী টি, বাংলাদেশের একমাত্র অর্গানিক টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিন্তু কাজী অ্যান্ড কাজী টি, এবং তাদের হাত ধরে বাংলাদেশের অর্গানিক টি এর যাত্রা শুরু হয়। এন্ড বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল কোয়ালিটি অর্গানিক টি প্রডিউসার কিন্তু কাজী অ্যান্ড কাজী টি। এন্ড হচ্ছে আমাদের এই ইভেন্টটিতে আমাদের ওয়ার্কশপ পার্টনার হিসেবে আছে মনের স্কুল এন্ড বিডি রিসার্চ, এবং তাদের সুবাদে কিন্তু আজকে আমাদের এই ওয়ার্কশপটি। সো এখনো যারা, বারবার আমি বলছি আপনাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করতে, সো ডেফিনেটলি আপনাদের ফ্রেন্ডসদের মেনশন করুন এবং এই লাইভটি আপনাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করতে থাকেন। এন্ড হচ্ছে লাইভটা কিন্তু আপনার জন্য অনেকটি ইফেক্টিভ হবে, যেহেতু হচ্ছে আমরা এমন একটি সিচুয়েশনের ভিতর আছি যেখানে মেন্টাল হেলথটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড হচ্ছে বলতে গেলে আমরা এই জেনারেশন বা হচ্ছে আমি যে জেনারেশনের কথা বলি, সো ডিপ্রেশন ওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে অনেকটা ফ্যামিলিয়ার। সো এই ডিপ্রেশনের ভিতর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এন্ড হচ্ছে স্ট্রেস, লাইক কোনো কিছুতে আমরা স্ট্রেসড আউট হয়ে যাই, এন্ড সেই স্ট্রেসটা আমরা কিভাবে ম্যানেজ করব, সেই পুরোটা ব্যাপার নিয়ে হচ্ছে আমরা এই দীর্ঘ লাইফটাতে আপনাদের সাথে বা হচ্ছে এই ওয়ার্কশপটা আপনাদের সাথে কথা বলবো। এন্ড আপনাদের যদি কোনো ফার্দার কোয়ারি থাকে, সেটা আমি আগেই বললাম যে আমাদের ফেসবুক পেজের থ্রুতে আপনারা জানাতে পারবেন। এন্ড হচ্ছে এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আপনারা আমাদেরকে করতে পারবেন। সো আমাদের দুজন গেস্ট, রাকিব ভাই আসসালামু আলাইকুম, রাকিব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরাও ভালো আছি। তো যেটা বললাম যে আমাদের লাইফটা আর হচ্ছে 7:15 শুরু হওয়ার কথা ছিল। যারা এখনো হচ্ছে আমাদের লাইভে জয়েন করেনি, তারা খুব দ্রুত হচ্ছে আমাদের লাইভে জয়েন করে ফেলুন। এন্ড হচ্ছে গেস্টরা কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। সো ডেফিনেটলি আপনাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করতে ভুলবেন না। সো এই লাইভটিতে সরাসরি হচ্ছে রাজীব ভাই এন্ড ফয়সাল রাফি ভাই দুজনে কনভারসেশন করবেন। সো এই কনভারসেশনটার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে আমাদের পুরো ব্যাপারগুলো কিন্তু আমরা তুলে আনতে পারবো। সো আমি রাগিব ভাইয়াকে রিকোয়েস্ট করব যে আমাদের লাইভের আনুষ্ঠানিক প্রোগ্রামটা বা ওয়ার্কশপে আনুষ্ঠানিক প্রোগ্রামটা শুরু করার জন্য। রাগিব ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ ইমরান তোমাকে। আমরা এখন আমাদের মোটামুটি যে মেইন সেগমেন্টটা আমাদের ওয়ার্কশপ অন স্ট্রেস এন্ড ডিপ্রেশন ম্যানেজমেন্ট, এটা আমরা শুরু করব। সো আমরা ওয়ার্কশপটা এইভাবে সাজিয়েছি যে আমরা কনভারসেশনের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে একটা সাবলীল আলোচনার মাধ্যমে মেন্টাল হেলথের যে খুঁটিনাটি বিষয়গুলো স্ট্রেস এবং আমাদের ডিপ্রেশন রিলেটেড, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমরা চেষ্টা করব যাতে আমরা এই বিষয়গুলো বর্তমান সিচুয়েশনের আলোকে আলোচনা করতে পারি। সো কোভিড-19 এর এই বিষয়টা এবং ইফেক্টটাও আমরা আমাদের এই আলোচনার মধ্যে তুলে আনার চেষ্টা করব। সো আর দেরি না করে আমরা শুরু করি আজকের এই ওয়ার্কশপটা। যারা দেখছেন অবশ্যই আপনারা সবার সাথে সেটা শেয়ার করে দিন এবং অন্যান্য ফ্রেন্ডদেরকেও যোগ দিতে বলুন। তো রাফি ভাইয়া, তাহলে আমরা আমাদের কন্টেন্টের দিকে যাই আসলে। সো আমরা জানি সবাই আমরা অনেকটা প্রেশারের মধ্যে আছি, আমাদের লেখাপড়া, আমাদের ওয়ার্ক লাইফ অনেকটা ডিসরাপ্টেড হয়ে গেছে।
তো এই সময় আমাদের কি ধরনের ইফেক্ট বিশেষ করে আমাদের মেন্টাল হেলথের উপরে দেখা যায়, কি ধরনের স্ট্রেস আমাদের ডেইলি লাইফে এবং আমাদের ওয়ার্ক লাইফে তৈরি হয় সে সম্পর্কে যদি আমাদেরকে একটু প্রথমে আপনি ধারণা দিন। ওকে, থ্যাংক ইউ রাগিব অ্যান্ড থ্যাংক ইউ ইমরান আর কি আপনার চমৎকারভাবে প্রোগ্রামটা আয়োজন করেছেন এবং আমাকে ইনভাইট করার জন্য। সো প্রথমে যে ইস্যুটা আর কি রাগিব তুলে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে আহ, এই সিচুয়েশনে অর্থাৎ আমরা যদি কনটেক্সট একটু বিবেচনা করি, অর্থাৎ কোভিড-19 যে আহ, মহামারীটা চলছিল এবং একই সাথে এর কনসিকোয়েন্সে আমাদের সামগ্রিক জীবনে যে পরিবর্তন আসছে সেটার একটা বড় ইফেক্ট আমরা গত 7-8 মাস ধরে দেখছি। মার্চ থেকে এখন পর্যন্ত আমরা দেখে আসছি, স্পেশালি গত 2-3 মাসে এইটার ইফেক্টটা আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি। সো কিরকম দেখতে পাচ্ছি সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে হচ্ছে মানুষজন বাসায় থাকতে হচ্ছে এবং এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল প্রত্যেকের মাঝেই যে তারা কিভাবে তাদের কাজ করবে, পড়াশোনা করবে বা অন্যান্য কিছু কন্টিনিউ করবে এবং প্যান্ডেমিক পরবর্তী লাইফ কেমন হবে সেটা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা এবং আতঙ্ক বিরাজ করছিল। এছাড়াও রয়েছিল যে কোভিডে আক্রান্ত হওয়ার অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ার একটা আতঙ্ক, পাশাপাশি নিজের এবং কাছের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেই জিনিসগুলো একটা চলমান একটা আতঙ্ক ছিল। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে দীর্ঘদিন বাসায় থাকার ফলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের পাশাপাশি নানা রকম সাইকোলজিক্যাল ইস্যু হয়তো আগে ছিল, এতটা প্রকট ছিল না, কিন্তু বাসায় থাকার ফলে সেগুলো বেরিয়ে আসছে। তো সেখান থেকেও দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে ডিপ্রেশন বা অন্যান্য যে মানসিক অসুস্থতাগুলো রয়েছে সেগুলোর নানা রকম সিমটম দেখা দিচ্ছে এবং সেগুলো দিনে দিনে আরো প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এই প্যান্ডেমিকটার সময়ে অনেকের হয়তো অনেক পাস্ট কোনো ইস্যু নিয়ে ট্রমা বা অনেক সিগনিফিকেন্ট কোনো ইস্যু ছিল, সেই ইস্যুটা এই প্যান্ডেমিকের ফলে বা এই ক্রাইসিসটা ফেস করার সময় আর কি এটা বেরিয়ে আসছে এবং যেটা আসলে প্রকট আকার ধারণ করছে। সো বিষয়টা হচ্ছে যেটা যে আমরা সাইকোলজিক্যাল ইস্যুস গুলো এমন ভাবে কাজ করে, যখন কোনো আমরা ক্রাইসিসের সম্মুখীন হই, হোক সেটা সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক বা অন্য কোনো কিছু, আমরা যখন কোনো ক্রাইসিসের সম্মুখীন হই তখন আমাদের সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স গুলো অটোমেটিক্যালি সামনে চলে আসে। যদিও আমরা সামাজিক ভাবে সেগুলোকে গুরুত্ব দেই না, কিন্তু সেই জিনিসগুলো আসলে আর কি এখন এমন একটি পর্যায়ে এসেছে সেখানে আসলে গুরুত্ব না দিয়ে আর আমরা থাকতে পারছি না। সো ফলে দেখা যাচ্ছে যেটা যে এটা আসলে দিনকে দিন আমাদের দৈনন্দিন জীবনকে যেভাবে প্রভাবিত করছে, তেমনি আমাদের ভবিষ্যতের যে পথ চলায় সেটাকেও অবভিয়াসলি প্রভাবিত করছে যদি না আমরা এখন প্রপার স্টেপ গুলো না নিই। রাগিব। ভাই আরেকটা বিষয় নিয়ে যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম যে অনেকটা দুইটা বিষয় সামনে চলে আসে। একটা হচ্ছে আমরা আমাদের একাডেমিক লাইফ নিয়ে অনেক একটা স্ট্রেসে আছি, আর বিশেষ করে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা আমরা বাইরে থাকি, বাসার বাইরে, তারা যখন বাসায় আসছি আমরা অনেকদিন আমাদের ফ্যামিলির সাথে কাটাচ্ছি। তো যেই লাইফস্টাইলটাই কিনা আমরা অভ্যস্ত না, কারণ আমরা অনেকটা ফ্রি একটা লাইফস্টাইল, ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোরাফেরা এগুলো আমরা অভ্যস্ত। তো এখন যখন আমরা এই বাসা চলে আসি তখন দেখা যাচ্ছে কি আমাদের ফ্রেন্ডদের সাথে রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, অনেকে রোমান্টিক রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে বাসায় বাবা মার মেন্টালিটির সাথে আমাদের হঠাৎ বড় হয়ে যাওয়ার যে মেন্টালিটিটা তৈরি হয়েছে নতুন একটা এনভায়রনমেন্টে, যে সেটা অনেকটা মিলছে না। সো রিলেশনশিপ ডাইনামিক্স, সেই সাথে আমাদের একাডেমিক লাইফের ডিসরাপশন, তো এই জিনিসগুলোর উপরে কি ধরনের ইফেক্টটা এখন দেখা দিচ্ছে এবং এটা কি ধরনের প্রভাব আমাদের মানসিক স্বাস্থ্যের উপর তৈরি করছে? বিশেষ করে রিলেশনশিপের আচ্ছা। ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রিলেশনশিপের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা একটা চমৎকার আলোচনার টপিক। কারণ হচ্ছে যেটা আমরা প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কোনো না কোনো সম্পর্কে যুক্ত আছে। হতে পারে সেটা রোমান্টিক রিলেশনশিপ, হতে পারে এটা প্যারেন্টাল বা আর কি সন্তান এবং পিতা মাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এছাড়াও প্রফেশনাল অনেকগুলো ধরনের অনেক রকম সম্পর্কের মধ্যে আমরা আবদ্ধ আছি। যে কোনো পরিবর্তন যে আমাদের জীবনে যখন আসে তখন সেটা প্রথমেই যে জায়গাটায় আঘাত করে সেটা হচ্ছে আমাদের সম্পর্কগুলোতে। অর্থাৎ আমরা সম্পর্কগুলোতে আমরা কিভাবে ম্যানেজ করছি, কিভাবে ডিল করছি। তো সেই জায়গাটা আমরা দেখতে পাই যেটা যে কোভিড এর এই প্যান্ডেমিকটা চলাকালীন সময়ে যেটা দেখা দিচ্ছে যে
প্রথম হচ্ছে একটা নিয়মিত লাইফস্টাইল আমাদের বাধাগ্রস্ত হয়েছে, যেটার কারণে আমাদের সকলেরই চিন্তা ভাবনা থেকে শুরু করে কি বলবো যে ওরিয়েন্টেশন অফ থট আর কি, যেই ধরনের ভাবে আমরা আগাইতাম বা আমরা ভবিষ্যতের দিকে দেখতাম, সেই জিনিসগুলো থেকে আমরা সরে আসছি। আমরা জানি না যে আমাদের পরবর্তী সম্পর্কগুলো কেমন হবে। সো যেটা তুমি বলছিলা যে হ্যাঁ, আমরা হয়তো এক ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত ছিলাম বা সম্পর্কগুলোতে যেভাবে আমরা অভ্যস্ত ছিলাম সেইগুলো আর সেভাবে নাই। কি কারণে নাই? কারণ হচ্ছে একটা জায়গায় হচ্ছে যে রোমান্টিক রিলেশনশিপে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লং ডিস্টেন্স রোমান্টিক রিলেশনশিপটা এখন যেতে হচ্ছে, যারা হয়তো আগে একসঙ্গে থাকতো বা নানা কারণে একসঙ্গে দেখা হতো নিয়মিত, সেই জায়গাটাতে একটা বাধাগ্রস্ত হচ্ছে। সো ডাইনামিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা হচ্ছে যে ইমিডিয়েটলি দেখা সাক্ষাৎ রেগুলার হওয়া, আর একটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ যাওয়া। সো দুইটা জায়গায় হচ্ছে আর কি একটা চেঞ্জ চলে আসে। এই চেঞ্জটা কিভাবে কোপ করতেছি সেটা দুইজন মানুষ কি একসঙ্গে সেই জিনিসটা কাটিয়ে উঠতে চেষ্টা করছি কিনা, বা সেই জিনিসটা আসলে একনলেজ করছি কিনা, সেটা একটা ইস্যু। পিতামাতার সাথে, ঘরে ভাই বোন বা অন্যদের সাথে আমাদের প্রচলিত আর কি এক্সপেকটেশনের তুলনায়, প্রত্যাশার তুলনায় আমাদের বেশি সময় কাটানো হচ্ছে। এন্ড আমরা যত বেশি সময় একজন আরেকজনের সঙ্গে কাটাবো, তত ইস্যু তৈরি হয়। হ্যাঁ, ইস্যু এটা খুবই স্বাভাবিক, ইস্যু তৈরি হবে, কিন্তু সেই ইস্যুগুলো কিভাবে আমরা ডিল করছি তার উপর ডিপেন্ড করবে যে এটার ইম্প্যাক্টটা কেমন পড়বে। তাছাড়া যেই মানুষটা নিয়মিত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত বা গল্প করতে পারতো বা নানা রকম ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিল আর কি ফিজিক্যালি, সো সেই মানুষটার জন্য এটা খুব টায়ারিং একটা প্রসেস যে অনেকদিন ধরে ওদের কাছ থেকে দূরে থাকা। আর প্রফেশনাল সম্পর্কগুলো তো আছেই, সেগুলো হয়তো বাসা থেকে কাজ করার মাধ্যমে মেনটেন করতে হচ্ছে। এই 3-4টা ডাইনামিক ডোমেইনে যদি আমরা চিন্তা করি, প্রথম যে আঘাতটা আসে সেটা হচ্ছে যেহেতু এক্সপেকটেশনের তুলনায় রিলেশনশিপটা সেভাবে কাজ করছে না, সেহেতু প্রথমেই আসে প্রচন্ড মন খারাপ, স্যাডনেস এবং অন্যান্য সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স গুলো, যেটার প্রভাব তার অন্যান্য আচরণে পড়ে। সো ওই যে প্রথমে যেটা বললাম যে আমরা যখন রিলেশনশিপের প্রত্যেকটা বক্তায় বা পার্টিসিপেন্টের যখন আমরা জিনিসটা স্বীকার করছি না যে এটা একটা প্রবলেম হচ্ছে, আমরা এটা সমাধান করতে পারি, তখনই হচ্ছে আর কি আরো বেশি ক্রাইসিস তৈরি হয় যে তুমি কেন এমন করতেছো, তুমি কেন বুঝতেছো না, তোমার কেন এই জিনিসটা হচ্ছে না, তুমি কেন আমাদেরকে এটা ইয়ে করতেছো না। সো এই গ্যাপ গুলো হচ্ছে প্রকট আকার ধারণ করে। সো এই ইফেক্টটা যদি চলমান থাকে তাহলে আমরা দেখতে পাবো যে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়তে পারে। কারণ এটা অলরেডি আমরা দেখেছি, বিভিন্ন রকম ভায়োলেন্ট বিহেভিয়ারের অনেকের মাঝে দেখা যেতে পারে। এরপর হচ্ছে যেটা যে রিলেশনশিপের ক্রাইসিস আগে যদি থেকে থাকে সেটা আরো জটিল আকার ধারণ করবে, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে বিচ্ছেদের ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি, স্পেশালি গত কয়েক বেশ কিছু বিচ্ছেদের ঘটনা আমরা দেখেছি। সো এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। অন দা আদার সাইড কিছু পজিটিভ অ্যাসপেক্টও আছে, যারা হচ্ছে রিলেশনশিপ গুলোতে সময়, বাসার রিলেশনশিপে সময় দিতে পারতেন না, তারা হয়তো সেই সময়টুকু দিয়ে সম্পর্কটা বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কটা মেরামত করে ফেলেছেন। কারো হয়তো রিলেশনশিপে একটা ব্রেক দরকার ছিল, সেখানে হয়তো এই জিনিসটা ইফেক্ট ফেলেছে পজিটিভলি। কিন্তু নেগেটিভ দিকটা আর কি আমরা আর কি প্রকট আকার ধারণ করছে দিনকে দিন যদি দেখি। এবং রিলেশনশিপের এই ক্রাইসিসটা যদি আমরা ম্যানেজ করতে না শিখি, তাহলে যেটা হবে যে পরবর্তীতে ইনফ্যাক্ট যখন আমরা রিয়েল লাইফেও যখন আবার ব্যাক করবো, অর্থাৎ নিউ নর্মালে আমরা যখন এখন ব্যাক করছি, তখনও সেটার আর কি প্রভাবটা আমরা দেখবো আবার। সো এই কারণে এখনই আমার মনে হয় যে এই ইস্যুটা একটু সিরিয়াসলি দেখা এবং সেটা নিয়ে কাজ করা দরকার। সো আসলে এইখানে অ্যাকনলেজমেন্টটা আর কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যদি অ্যাকনলেজ করি যে একটা প্রবলেম হচ্ছে এবং সেটা নিয়ে প্রপার কমিউনিকেট করি, তাহলে আমার মনে হয় আমরা এই প্রবলেমটা থেকে অনেকটা কাটায় উঠতে পারবো। সো রাইট। এই সূত্র ধরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে নিউ নর্মাল। নিউ নর্মাল একটা সিচুয়েশন আমাদের চলছে এখন, কারণ লকডাউন অনেকটা শিথিল হয়ে গেছে, আমরা বাইরে বের হচ্ছি। তো আমরা নিউ নর্মালটাকে অনেকটা এখন প্র্যাকটিস করা শুরু করেছি। তো সেই সাথে আরেকটা যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে নিজের কেয়ার করা। যেমন হচ্ছে আমাদের অনেকের এই রুটিনটা চেঞ্জ হওয়ার জন্য ঘুমের একটা সমস্যা তৈরি হচ্ছে, প্রপার একটা সেলফ কেয়ারের উপর দিয়ে একটা প্রেশার যাচ্ছে। সো এই নিউ নর্মাল, সেলফ কেয়ার, এই দুইটা বিষয় কি ধরনের ইফেক্ট করছে আমাদের মধ্যে, সেই প্রবলেম গুলো যদি নিয়ে আমরা আলোচনা করি, তাহলে হয়তো আমরা পরে ম্যানেজমেন্ট এবং সলভ গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এই প্রবলেম গুলো নিয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা,
নিউ নর্মাল মানেই হচ্ছে যে প্যান্ডেমিক পরবর্তী যে সিচুয়েশনটা আমরা ফেস করতেছি, সেই সিচুয়েশনটা। প্যান্ডেমিক যে একেবারে কেটে গেছে সেটা বলছি না, কিন্তু যেটা দেখা গেছে যে এটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কোপ করার চেষ্টা করছি। সো এই কোপ করার চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন কিছু এক্সপিরিয়েন্সের মুখোমুখি হচ্ছে যে এক্সপিরিয়েন্স গুলো হয়তো আমরা আর এর আগে কখনো ভাবি নাই যে এটা এরকম হতে পারে। সো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে জবের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের ফিউচার আর কি যারা হচ্ছে প্রফেশনালি হয়তো নতুন জয়েন করবে বা অলরেডি প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বা ইভেন ওয়ার্ক প্লেসে গিয়েও কাজের ধরন এবং অন্যান্য জিনিস চেঞ্জ হচ্ছে। প্লাস হচ্ছে অন্যান্য ইনসিকিউরিটিস গুলো থাকতেছে, কারণ আমরা জানি না যে এই সিচুয়েশনের সাথে আসলে কোপ করাটা কতটা আর কি ইফেক্টিভ হবে বা কিভাবে হবে। তো সবকিছু মিলায়া যেই রকম একটা আতঙ্ক সবার মধ্যে বিরাজ করছিল বা এখনো যেটা আছে, সেটার সেটার কনসিকুয়েন্স হচ্ছে রেগুলার লাইফস্টাইলে পরিবর্তন আসা। তো সেই পরিবর্তনগুলো কি কি? ঘুমের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের ইফেক্ট পড়েছে। এখন ঘুমের মধ্যে ইফেক্ট পড়ার কারণ হচ্ছে, যদি আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথম দিকে যখন হচ্ছে লকডাউনটা শুরু হয় এবং প্যান্ডেমিকের পরিস্থিতি তৈরি হয়, অনেকেই মনে করেছিলেন এটা হচ্ছে সাময়িক। সাময়িক মানে হচ্ছে হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাস। সো যারা অনেকেই হচ্ছে আর কি রাত জেগে মুভি দেখা, টিভি দেখা, আড্ডা দেয়া বা নানা রকম অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলেন। সো ঘুমের ওইটা একটা কাইন্ড অফ ভ্যাকেশন মুডে ছিলেন সবাই, যে আচ্ছা এটা একটু ম্যানেজ করে নেই তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন এটা লম্বা হতে শুরু করলো, তখন আসলে আর পুরাতন রুটিনে ব্যাক করাটা সবার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়েছে। সো ঘুমের আর কি চূড়ান্ত রকমের বাজে অবস্থায় আমরা এখন দেখতে পাই। বিশেষ করে আমি যখন আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, তখন সেখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 90% ক্লায়েন্টই হচ্ছে, অর্থাৎ প্যান্ডেমিক চলাকালীন বা পরবর্তী সময়ে 90% ক্লায়েন্টই হচ্ছে প্রথম কমপ্লেনটা হচ্ছে তাদের ঘুম ভালো হচ্ছে না। আর ঘুম ভালো না হওয়াটা হচ্ছে যে কোনো মেন্টাল ডিস্টারবেন্সের একটা আহ আর কি গুরুত্বপূর্ণ উপসর্গ, অর্থাৎ আপনার ঘুম ভালো না হওয়াটা। তো সেই জায়গাটার আর কি সেই জায়গাটা যে কোনো দিকে লিড করতে পারে। ডিপ্রেশনের সিমটম যেমন এটা হতে পারে, আবার হচ্ছে অন্যান্য প্যানিক বা এনজাইটির কারণেও ঘুমের ডিস্টারবেন্সটা দেখা দিতে পারে। সো সেই জায়গাগুলোকে হচ্ছে আর কি অ্যাড্রেস করাটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখনো যদি আমরা সেই জায়গাটা অ্যাড্রেস না করি যে আমার ঘুমটা কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে ঠিকঠাক রাখা যায়, সেই জায়গাটা আমাদের জন্য তাহলে চ্যালেঞ্জিং হয়ে যাবে দিনকে দিন। আর সেলফ কেয়ারের অন্যান্য যে অ্যাক্টিভিটির কথা বলছি, সেই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যেমন আমাদের অনেকেই হচ্ছে ট্যুর দিতে অভ্যস্ত ছিল, বা বাইরে হয়তো হাঁটাহাঁটি করতে অভ্যস্ত ছিল, বা নিজেদের লাইফে হয়তো অন্য কোনো আড্ডা বা গ্রুপ সার্কেল বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি ইনভলভ ছিল। সে জায়গাগুলোতে দেখা যাচ্ছে যেহেতু কমে আসছে, সেহেতু এখন নিজস্ব উপায়ে এমন কিছু সেলফ কেয়ারের ওয়ে ডেভেলপ করা দরকার হচ্ছে যেখানে আসলে সে হয়তো ইনিশিয়ালি কমফোর্টেবল না, সো এখানে একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে তার পড়তে হচ্ছে। সো এই সার্বিকভাবে সেলফ কেয়ারের কনসেপ্টটাই এখন হচ্ছে হুমকির মুখে আর কি, যদি বলি। কারণ কে কিভাবে আর কি যিনি নিজের জন্য, নিজের মেন্টাল হেলথের জন্য, নিজের ফিজিক্যাল হেলথের জন্য ভালো ফিল করবে, সে জায়গাটা আসলে এখন ডিফাইন করাটা সবার জন্য একটু চ্যালেঞ্জিং। সো এই জায়গাটা একটু গভীরভাবে আমাদের মনোযোগ দিতে হবে, কারণ সেলফ কেয়ারের জন্য যদি আমরা নিজেদের জন্য সময় এবং ইফোর্ট বরাদ্দ না করি, তাহলে সেই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে। সো আমার মনে হয় এখনই উপযুক্ত সময়, এখনো সময় আছে। যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন বা আমাদের এই কথাগুলো শুনে থাকেন, তাহলে নিজের সেলফ কেয়ার নিয়ে এখন একটু ভাবার এবং আমাদের সঙ্গে থাকেন। আমরা চেষ্টা করবো সেগুলো আসলে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে তৈরি করা যায়, সেগুলোতে ফোকাস করার। রাগিব। জি হ্যাঁ। সো এতক্ষণ ভাই আমরা কথা বললাম হচ্ছে স্ট্রেস নিয়ে, আমরা রিলেশনশিপের ডায়নামিক্স নিয়ে, তারপরে আমরা সেলফ কেয়ার নিয়ে কথা বললাম। মানে এই জিনিসগুলো, যে প্রবলেমগুলো আমরা এখন ফেস করছি আমাদের এই বর্তমান সময়ে বা আমাদের জেনারেশন যেটা ফেস করছে, সেই বিষয়গুলো নিয়ে। তো এখন আমরা একটু ম্যানেজমেন্টের দিকে যাব, যে কিভাবে আমরা এই প্রবলেমগুলা বা ইস্যুগুলা আমরা হচ্ছে ম্যানেজ করতে পারি। সো এই যে আমাদের দৈনন্দিন যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, দৈনন্দিন যে ধরনের প্রেশারটা তৈরি হচ্ছে, আমি অনেক ফ্রেন্ডের সাথে, অনেক সিনিয়রদের সাথে কথা বলি, তারা বলে যে লাইক এখন অফিস টাইমের কোনো ঠিক নাই, সারাদিন কাজ করতে হয়, বাসার মধ্যে একটা চাপ, অফিসের একটা চাপ, একটা স্ট্রেস তৈরি হচ্ছে।
সো এই প্রবলেম গুলো, এই স্ট্রেস গুলো কি করে আমরা ম্যানেজ করতে পারি এবং কি কি ধরনের প্র্যাকটিস আমরা আমাদের ডেইলি লাইফে ইন্ট্রোডিউস করতে পারি নিজেদেরকে, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু ভাই বলতেন। ওকে, আচ্ছা। সো বিষয়গুলো হচ্ছে যেটা ম্যানেজমেন্ট বা ইয়েগুলোতে আমি আগেই বলে দিই, সেটা হচ্ছে যে সকল ম্যানেজমেন্ট সকলের জন্য কার্যকর হবে বিষয়টা এমন না। তারপর হচ্ছে সকল সাইকোলজিক্যাল টিপস এন্ড টুলস সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে সেটা এমনও না। আমরা যখন কোনো ক্লায়েন্টকে ডিল করি বা কাউকে যখন পরামর্শ দেই, তখন আমরা যে বিষয়টা খেয়াল করি তার পাস্ট এক্সপিরিয়েন্স, তার পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স, তার অভ্যাস এবং তার চিন্তাধারার গঠন এবং চিন্তাধারার আর কি দিক বা ধরন, এই জিনিসগুলো আমরা মাথায় রেখে তারপর এক একজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক একটা টুলস বা প্র্যাকটিস আমরা সাজেস্ট করি। সো আমরা যেহেতু এখন একটা জেনারেলাইজ প্রোগ্রামে আছি, সো আমি এমন কিছু টুলস এর কথা বলবো যেটা যে কোনো গ্রুপের জন্য ইফেক্টিভ হতে পারে। আমি অনুরোধ করবো সবাইকে জিনিসগুলো প্র্যাকটিস করার বা চেষ্টা করার। সো ম্যানেজমেন্টের দিকে প্রথমেই যে জিনিসগুলো যায় আর কি, একদম প্রথমেই যে জিনিসগুলো করতে হয় সেটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। এমন কিছু যে জায়গা, যারা ডিপ্রেশনে আছেন বা যারা হচ্ছে রেগুলার লাইফে এনজাইটিতে ভুগছেন, তাদের হচ্ছে এমন কিছু এক্সারসাইজের মধ্যে ইমিডিয়েটলি শুরু করা দরকার, যাতে হচ্ছে তারা বিষয়টা হচ্ছে কোপ করার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। এখন সেই জিনিসগুলো আসলে কি? প্রথম কাজ হচ্ছে নিজেকে শান্ত করা এবং বিষয়টাকে অ্যাড্রেস করা। হ্যাঁ, অর্থাৎ কি ধরনের সমস্যা দিয়ে ফেস করছেন আপনি এবং সেগুলো কেমন হচ্ছে সেই দিকে একটু আগানো। সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স দেখা দিচ্ছে এবং আপনি এই জিনিসটা ম্যানেজ করতে আপনার জন্য কষ্ট হচ্ছে বা আপনি প্রপারলি কোনো সাপোর্ট গুলো পাচ্ছেন না, সেক্ষেত্রে আমার প্রথমে রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস শুরু করতে পারেন, যেটা আপনার ডেইলি লাইফে কিছুটা সময়ের জন্য আপনাকে শান্ত করবে, আপনাকে রিল্যাক্স করবে এবং আপনাকে নিয়ে ভাবার সময় এবং সুযোগটুকু দিবে। মাইন্ডফুলনেস মেডিটেশন অনেক রকম আছে, অনেক লেন্থের আছে, অনেক ধরনের আছে। সো যেই জায়গাটাতে আমরা বলি সেটা হচ্ছে দিনে অন্তত 10 মিনিট সময় আর কি যেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি। আচ্ছা, সো মাইন্ডফুলনেস তাহলে কি, বিষয়টা কি? মাইন্ডফুলনেস মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজটা হচ্ছে মূল যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যে কোনো ইস্যু নিয়ে ডিস্টার্ব থাকি, হয় আমাদের পাস্ট অথবা ফিউচার নিয়ে। সো মাইন্ডফুলনেস এর মূল ফিলোসফিটা হচ্ছে আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকবো, অর্থাৎ হেয়ার এন্ড নাও। এই মোমেন্টে আসলে কি হচ্ছে, এই মোমেন্টে আমি কি ফেস করতেছি এবং এই মোমেন্টটা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই মোমেন্টে আমি কি করতে পারি। সো যখন আমরা এই ফিলোসফিতে চলে যাব, তখনই আমাদের ডিস্টারবেন্স অনেকাংশে কমে আসবে এবং আমরা যখন হালকা ব্রিদিং এক্সারসাইজ করব, নাক দিয়ে গভীরভাবে দম নিব এবং মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বো, এইভাবে 4 থেকে 6 বার বা 10 বারও যার যতটুকু কমফোর্টেবল করবো এবং ধীরে ধীরে সেটা নর্মালের দিকে নিয়ে আসবো। সো এতে যেটা হবে, পুরো ফোকাসটা আপনার শ্বাস প্রশ্বাসের দিকে আসবে এবং আপনার অ্যাটেনশন গুলো আপনার সেন্স অর্গান গুলোর উপরে আসবে, অর্থাৎ আপনি বডিতে কি সেন্স করছেন, বডির প্রত্যেকটা পার্টস বা অঙ্গ প্রত্যঙ্গে কি ফিল করছেন এবং একই সাথে আপনার সেন্স অর্গান গুলো কিভাবে কাজ করছে, অর্থাৎ আপনার স্পর্শ, আপনার গন্ধ নেওয়ার ক্ষমতা বা আপনার চোখে দেখা বা আপনার কানে শোনা যে সেন্সের পার্ট গুলো আছে, সেগুলো আসলে কিভাবে ফাংশন করছে। যখন আপনি 5 থেকে 10 মিনিটের জন্য পুরো ফোকাসটা আপনার এই বডি এবং আপনার এই সেন্সগুলোর উপর নিয়ে আসবেন এবং ব্রিদিং এক্সারসাইজটা কন্টিনিউ করবেন, তখন আপনি ধীরে ধীরে রিল্যাক্স ফিল করবেন এবং এই রিল্যাক্স ফিল করার মধ্য দিয়ে আপনার পুরো অ্যাটেনশনটা দেখবেন আপনি ঠিক এই প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসতে পারছেন। সো যে বা যারাই যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা আগামী 1 সপ্তাহ এটা ট্রাই করে দেখতে পারেন। দুইবার অন্তত 2 বার প্র্যাকটিস করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা চর্চার মধ্যে চলে আসবেন এবং বিষয়টা আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলা শুরু করবে। আপনি যদি ঘুমাতে প্রবলেম হয়, আপনি ঘুমানোর আগে জাস্ট 10 মিনিটের জন্য এই প্র্যাকটিসটা করুন। প্রথম দিকে একটু হাইপার লাগতে পারে, একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার এই জায়গাটা চলে যাবে এবং আপনি ধীরে ধীরে রিল্যাক্স ফিল করবেন। সো এইটার পাশাপাশি আরেকটা টুলস হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক, পিএমআর।
সো যারা যারা এটা এই ধরনের ভিডিও অডিও বা লেখা আপনি অনলাইনে পেয়ে যাবেন প্রচুর। পিএমআর এ যেটা করানো হয় সেটা হচ্ছে আর কি আমাদের মাইন্ডফুলনেস এর মধ্যে আমাদের বডি অর্গানগুলোর উপর ফোকাস করা হয় এবং বডির প্রত্যেকটা পার্টসকে স্কুইজ করা হয় বা টেন্স করা হয় এবং ধীরে ধীরে রিলিজ করা হয়। এতে যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার এই অংশটুকুতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং ধীরে ধীরে পুরো বডির যখন প্রত্যেকটা মাসেল গ্রুপ ধরে ধরে আপনি এই প্র্যাকটিসটা করবেন, পুরো বডিতে একটা ব্লাড সার্কুলেশন তৈরি হয় যেটা আপনাকে রিল্যাক্স করতে হেল্প করবে এবং আপনার কনসেন্ট্রেশন, আপনার অ্যাটেনশন সবকিছু আপনার এই জায়গাটায় নিয়ে আসবে, বডির দিকে নিয়ে আসবে। এর ফলে যেটা হবে আপনি প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করতে পারবেন এবং আপনার অ্যাটেনশন স্প্যানটা খুবই শান্ত থাকবে এবং আপনি আরো স্বতঃস্ফূর্ত থাকবেন। সো যাদের এনজাইটি অ্যাটাক হয় বা প্যানিক অ্যাটাক হয় তাদেরকে আমি বলবো যে ইমিডিয়েটলি পিএমআর প্র্যাকটিস করার জন্য, কারণ পিএমআর প্র্যাকটিস করলে আপনি ইমিডিয়েট আপনার এনজাইটিটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। সো এই দুইটা কাজকে আমি বলবো একদম ইমিডিয়েটলি করা, যাতে হচ্ছে যে কোনো অবস্থায় থাকেন, যে কোনো জায়গায় থাকেন, এটা প্র্যাকটিসটা শুরু করা এবং প্রতিদিন করা। সকালে বিকালে 2 বার অন্তত করা। আর যখনই কোনো ক্রাইসিস সিচুয়েশন ফেস করতে হবে, যারা হচ্ছে এক্সাম দিতে বসবেন বা কোনো ডেডলাইন করতে কাজ নিয়ে বসবেন ডেডলাইনের জন্য, তারা সামনে বসে কিছুটা সময় অর্থাৎ 5 থেকে 10 মিনিট সময় এই প্র্যাকটিসটা করবেন, তাহলে যেটা হবে যে আপনার অ্যাটেনশন ফোকাস সবকিছুই বাড়বে। সো এই জায়গাটা আর কি আপনারা শুরু করতে পারেন। রাগিব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করতে চায় বা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে মেন্টাল হেলথের কি রিলেশন আছে কি নেই, বা আমাদের এই ম্যানেজমেন্টে ফিজিক্যাল এক্সারসাইজটা কি টাইপের প্রভাব ফেলতে পারে, এটা কি আমাদের জন্য উপকারী না এটা কোনো ধরনের ইফেক্ট ফেলে না মেন্টাল হেলথের উপরে, সেটা যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই খুবই জরুরি একটা পার্ট আমাদের ডিসকাশনের। ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক আর কি ব্যায়াম বা চর্চা, যাই বলি শরীর চর্চা যেটাই বলি না কেন আর কি, ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যেটা যে আমরা একটা কথাই প্রচলিত আছে যে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না। তো শরীরকে ভালো রাখাটা জরুরি, তাই শরীরের যত্ন নেওয়াটা জরুরি। শরীর চর্চা শরীরের যত্ন নেওয়ারই একটা অংশ। এছাড়াও শরীর চর্চা সরাসরি মানসিক যে কোনো আর কি কন্ডিশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। কিভাবে? যখন আপনি নিয়মিত শরীর চর্চা করবেন তখন আপনার শরীরের যে মুভমেন্ট হবে এবং আপনার ভেতরকার যে হরমোনাল পরিবর্তনগুলো হবে, যে কেমিক্যাল রিয়াকশন গুলো হবে, সেইগুলো আমাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করে। প্রত্যেকটা ব্যক্তিকে আমরা হচ্ছে স্পেশালি আমাদের যারা ক্লায়েন্ট আসেন বা যারা ইয়ে করেন তাদেরকে আমরা যেটা রিকমেন্ড করি, স্পেশালি যারা ডিপ্রেশনে থাকেন বা যারা হচ্ছে অন্যান্য মানসিক যে ইস্যুগুলোর মধ্যে দিয়ে যান, তাদেরকে আমরা যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট শরীর চর্চা করা বা ব্যায়াম করা বা যে কোনো আর কি শারীরিক পরিশ্রম হবে এরকম কাজে যুক্ত থাকা এবং এটা ডেডিকেটেড একটা টাইম সেট করা। এটা এমন না যে আচ্ছা আমি অন্য কিছু করতেছি এটা হয়ে গেছে মনে হয়, না, এটা একদম ডেডিকেটেড সময় রাখা যে হ্যাঁ আমি এই 15 থেকে 30 মিনিট আমি শরীর চর্চা করব। এর ফলে যেটা হবে যে আপনার শরীর প্রপারলি রেগুলেট করবে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে অন্যান্য অংশগুলো হচ্ছে প্রপারলি ফাংশন করবে। পাশাপাশি এটা আমাদের ব্রেনে এমন কিছু কেমিক্যাল রিয়াকশন তৈরি করে যেগুলো হচ্ছে আমাদের মুডকে চাঙ্গা রাখতে হেল্প করে। সো শরীর চর্চা যখন আপনি নিয়মিত করবেন তখন সেটা অবশ্যই একটা পজিটিভ আর কি আউটকাম আপনি দেখতে পাবেন এবং এটা আমরা সবাইকে রিকমেন্ড করি নিয়মিত আর কি ভাবে শরীর চর্চা করা, অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন অন্তত 30 মিনিট করে শরীর চর্চায় নিজেকে নিযুক্ত করা। এখন এটার জন্য হচ্ছে জিমেই যেতে হবে বিষয়টা সেটা না, আপনি বাসায়ও আর কি যে কোনো আর কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, কিংবা আপনি হালকা জগিং করতে পারেন বা দৌড়াতে পারেন বা জোরে হাঁটতে পারেন, যেন আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাম হয়। এমনকি যারা একেবারেই হচ্ছে যে না আমি আলাদা করে এক্সারসাইজ করতে পারবো না, তারা বাড়ির এমন কোনো কাজ আর কি চুজ করুন যাতে আপনি
পর্যাপ্ত পরিমাণে ঘামতে পারেন, আপনার শরীরে যেন পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম হয়। হ্যাঁ, যেমন আমি হচ্ছে আমার এক ক্লায়েন্ট হচ্ছে বলছিল যে সে শরীর চর্চা করতে পারছে না, কিন্তু সে হচ্ছে ঘর আর কি ফ্লোর মোছার কাজটা সে করে। এতে হয় কি যে তার পুরো বডি হচ্ছে সে সেখানে প্রচন্ড পরিশ্রম করে এবং তার ওই সেখানে কাজটা হয়ে যায়। সো যদি এরকম হয় তো আপনি এরকমটাও করতে পারেন যে হ্যাঁ, ডেডিকেটেডলি আপনি শুধু এই কাজটা করবেন, আর যাতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ঘাম হয় এবং সেটা এক্সারসাইজের মধ্যে পড়ে যায়। সো ওভারঅল সবাইকেই অনুরোধ করছি যাতে হচ্ছে আপনার এই জায়গাটা যেন আপনি নিজেকে নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে যে নিয়মিত শরীর চর্চা করা, আর ফিজিক্যাল এক্সারসাইজের আরেকটা বেনিফিট হচ্ছে আর কি শরীর ফিট থাকবে এবং আপনি নিজেকে আরো আকর্ষণীয় রূপে প্রেজেন্ট করতে পারবেন। সো এই জায়গাটাও আমার মনে হয় সকলের কাছে সমান গুরুত্বপূর্ণ। রাগী। জি ভাই, ধন্যবাদ। অসাধারণ একটি পয়েন্ট আপনি তুলে ধরেছেন যে শরীর চর্চার বিষয়টা কিভাবে আমাদের মেন্টাল হেলথের উপরে এফেক্ট ফেলে। তো ভাই, একটা জিনিস যেটা অনেক কমন এই ইয়াতে দেখা গেছে আর কি, থ্রু আউট দ্য প্যান্ডেমিক প্লাস আমরা নর্মাল সময়েও জিনিসটা খুব লক্ষ্য করি, যে নিজের প্রতি মানুষের একটা লো সেলফ স্টিম কাজ করে। যেমন ধরেন আপনার কোন একটা ফ্রেন্ড হয়তো অনেকগুলো অনলাইন কোর্স করে ফেলছে, বাট আপনি কিছু করছেন না, তো আপনার মনে হবে যে আপনি আপনার টাইমটা ওয়েস্ট করছেন। তো অনেকে আছে যারা দেখে যে এক একজন এক এক ধরনের কাজের মধ্যে ব্যস্ত আছে, বাট তার হয়তো ওই কাজটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তাও সে অনেকটা লো ফিল করছে যে কেন, যে আরেকজন এত কিছু করে ফেললো, আমি তো কিছুই করলাম না। তো এই কম্প্যারিজন গুলা, এই ধরনের মেন্টালিটি গুলা নিজের প্রতি একটা লো সেলফ স্টিম তৈরি করে, প্লাস একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে। সো যেটা কিনা আমাদের মেন্টাল হেলথের উপরে অনেক হেভি একটা ইফেক্ট ক্রিয়েট করে। তো কিভাবে আমরা এই নেগেটিভিটিটাকে সরিয়ে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে পারি, বা নিজের প্রতি একটা পজিটিভ পয়েন্ট অফ ভিউ বা একটা পজিটিভ মেন্টালিটি আমরা প্র্যাকটিস করতে পারি? আচ্ছা, লো সেলফ এস্টিম বা কনফিডেন্সের এই জায়গাগুলো খুবই আর কি খুবই কমন একটা ইস্যু আসলে আর কি, অনেকের মাঝে আমরা দেখতে পাই। এবং এটার সঙ্গে যখন আর কি ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে কম্প্যারিজন। প্রথম জিনিসটা হচ্ছে যেটা তুমি যেটা মেনশন করেছো সেটা হচ্ছে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অন্যজনের পোস্ট দেখে, অন্যজনের অ্যাক্টিভিটি দেখে আমাদের যখন নিজেদেরকে কম্পেয়ার করি, তখন আমাদেরকে নিজেদের মাঝে এক ধরনের খারাপ লাগা কাজ করতে পারে বা নিজেকে ছোট মনে হতে পারে। কিন্তু আমরা যখন এটা নিয়ে কাজ করি তখন আমরা দেখতে পাই যে এটার আসলে ব্যাকগ্রাউন্ড আরো পেছনে। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আর কি ছোটবেলা থেকেই যখন একটা বাচ্চা যখন বড় হয় তার সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে এবং সে কি ধরনের সিচুয়েশন ফেস করতেছে এবং তার নিজের সম্পর্কে কি ধরনের আর কি কোর বিলিফ তৈরি করছে, সেখান থেকে আসলে কনফিডেন্স বা সেলফ এস্টিমের জায়গাগুলো আর কি তৈরি হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। ওকে, সো যখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে যাই তখন যেটা দেখতে পাই সেগুলো ট্রিগার করে যে আসলে ওই জায়গাগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না বা আমি ঠিক মতো করছি না। সো এই জায়গাটাতে হচ্ছে একটা ইস্যু কাজ করে, যেমন হচ্ছে যে বাচ্চাটা বা যে সন্তানটা হচ্ছে ছোটবেলায় বাবা মা খুব কম্পেয়ার করে তাকে নিয়ে বা অন্যদের সঙ্গে হচ্ছে তাকে নানা রকম নেগেটিভ মেসেজ দেয়। হ্যাঁ, স্কুল কলেজ স্কুল লেভেলে বা ইভেন বাসায় বা অন্যান্য সামাজিক যে সেটিং গুলো আছে সেগুলো তো যখন সে খুব নেগেটিভ মেসেজ গুলো পায়, অর্থাৎ তুই ভালো না, তুমি ঠিক নাই, তোমার এইটা ঠিক না, তোমার সেটা ঠিক না। সো এই যে এই বুলিং গুলো বা অন্যান্য নেগেটিভ মেসেজ গুলো, সেই মেসেজ গুলো একটা মানুষের আনকনসিয়াসে গিয়ে আর কি একটা কোর বিলিফ তৈরি করে যে না, আই এম নট এ গুড পারসন বা আই এম নট গুড ইনাফ। হ্যাঁ, সো এইখান থেকে আসলে মূলত ইস্যুস গুলো আর কি তৈরি হয় এবং সেখানে হচ্ছে আমাদের সোসাইটিতে হচ্ছে প্রশংসা করার প্রবণতা খুবই কম। এটা হচ্ছে আরেকটা ইস্যু। সো প্রশংসা করার প্রবণতা কম হওয়ার ফলে দেখা যায় যে একটা বাচ্চা বা একটা কিশোর যখন বড় হয় ধীরে ধীরে, তখন তার মাঝে দেখা যায় যে নেগেটিভ জিনিসগুলো তার আনকনসিয়াস বা সাবকনসিয়াসে রয়ে যায়। এরপরই আসে হচ্ছে এখনকার আধুনিক যুগে যেহেতু আর কি সোশ্যাল মিডিয়া বা ইভেন সামাজিক নানা সেটিংস যখন আমরা দেখতে পাই বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে, সেটা হচ্ছে কম্পেয়ার করার যে প্রবণতাটা। এখন কম্পেয়ার করার আর কি দুই ধরনের হয়। একটা হচ্ছে যে
অন্যদের সাথে কম্পেয়ার করা এবং সেখানে নিজেকে ডাউন ফিল করা, আর একটা হচ্ছে নিজের সাথে নিজে কম্পেয়ার করা এবং সেখানে ডাউন ফিল করা। সো প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অন্যদের সাথে যখন আমরা কম্পেয়ার করি তখন কিন্তু আমরা শুধু তাদের অ্যাচিভমেন্ট গুলোকে হচ্ছে আমাদের কনসিডারেশনে নেই, আমরা কিন্তু তাদের প্রসেসটাকে কনসিডারেশনে নেই না। আমরা কিন্তু তাদের জার্নিটাকে কনসিডারেশন নেই, আমরা শুধু তাদের এন্ড রেজাল্টটাকে হচ্ছে কনসিডারেশনে নিই। সো এই যে এন্ড রেজাল্টটাকে এন্ড রেজাল্ট তো হচ্ছে যখন সাকসেসফুল একটা জিনিস হয় তখনই তো আমরা শেয়ার করি। এই পর্যন্ত তো অনেকেই অনেক কিছুতে ব্যর্থ হয়েছে, কিন্তু যে দুই একটাতে সাকসেসফুল হয়েছে সেই দুই একটাই সোশ্যাল মিডিয়া আর অন্যান্য সবাইকে জানানো হয়। যেমন আমরা যখন হচ্ছে ফার্স্ট সেমিস্টার বা আর কি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষা হয়তো স্কুলে, সেটা রেজাল্ট কিন্তু আমরা কাউকে জানাইতাম না, কিন্তু ইয়ার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হলে আমরা একদম সবাইকে জানাতাম যে আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি বা কি হয়েছি। সো সোশ্যাল মিডিয়ার এই অংশগুলো তো আমরা দেখতে পাই যে আমরা কিন্তু তাদের অ্যাটেম্প গুলো সম্পর্কে জানি না, আমরা যেটা জানি সেটা হচ্ছে তাদের এন্ড রেজাল্টটা। সো এন্ড রেজাল্টটা আমাদেরকে মন খারাপ করায় দেয়, কারণ হচ্ছে সেটা খুব কম মানুষই করতে পারে এবং সেইখান থেকে তাকায় নিজেকে ছোট মনে হইতে পারে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে নিজের পজিটিভ দিকগুলোকে ইগনোর করা। অর্থাৎ যখনই হচ্ছে আর কি আমি অন্যের সাথে তুলনা করছি তখনই হচ্ছে আমার সব নেগেটিভ দিকগুলো আমার সামনে চলে আসছে। বিশেষ করে ওই যে ছোটবেলা থেকে যে নেগেটিভ জিনিসগুলো সবাই বলে আসছে যে তোমার দ্বারা হবে না, তুমি তোমার পক্ষে সম্ভব না, তোমার কখনো পাস করতে পারবে না। এবং আমি নিশ্চিত অনেক স্কুলে অনেক টিচারের কাছে অনেক স্টুডেন্ট শুনেছে আমি লিখে দিতে পারি তুমি কখনো এটা করতে পারবে না, তুমি কখনো ওইটা করতে পারবে না। এই যে এই ধরনের মাইন্ডসেট বা এই ধরনের কথাগুলো একটা শিশু কিশোর বা তরুণেরও প্রচন্ড ভাবে আঘাত করে, এবং সেটা তার ভেতরে যখন সে বড় হয়ে অন্যদেরকে দেখে সেটা সে দেখতে পায়, যেটা তার জন্য আরো বেশি পেইনফুল। সো এই ঘটনাগুলো যখন ঘটে তখন দেখা যায় যে সে একেবারেই নিজের পজিটিভ দিকগুলো দেখে না, নিজের নেগেটিভ দিকগুলো নিয়ে চিন্তা করে, ফলে হচ্ছে তার মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে নিজের সাথে নিজের তুলনা করা। সে একটা বিষয় হচ্ছে যে যারা প্যান্ডেমিকে আছেন বা যারা ইয়েতে আছেন তারা দেখতে পান যে আমি আগে কত কিছু করতাম কিন্তু এখন কিছুই করতে পারতেছি না, আমার পক্ষে এটা করা সম্ভব ছিল কিন্তু আমি এখন এটা করতে পারতেছি না। সো এই ধরনের ইয়ে থেকে তাহলে মনে হয় আমার পক্ষে আর অ্যাডাপ্ট করা সম্ভব না বা কোপ করা সম্ভব না। এই ইস্যুগুলো নিয়ে যখন তারা চিন্তা করে তখন তাদের মাথায় এক ধরনের খারাপ লাগা কাজ করে যে তাহলে কি আর কি আই এম নট গুড ইনাফ টু অ্যাডাপ্ট দ্য নিউ সিচুয়েশন বা নতুন কিছু। এইখানেও যেই কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে সে নিজের পজিটিভ দিকগুলোকে সে ইগনোর করে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে প্রথমেই যে জিনিসটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে আর কি আপনার স্ট্রেংথ গুলো আইডেন্টিফাই করুন, আপনার স্ট্রেংথ গুলো অনেস্ট আর কি আপনি নিজেকে একটু রিভিউ করুন যে আপনার কোন কোন কোয়ালিটিস গুলো আপনার আছে এবং আপনি সেগুলোকে অ্যাসেট মনে করেন। আবার কোন কোন কোয়ালিটিস গুলো আপনার হচ্ছে আপনি মনে করেন যে এটা আপনার এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি কথা বলতে পারি ভালো, সো এটা হচ্ছে আমার একটা স্ট্রেংথ, কিন্তু আমি আর কি ভালো লিখতে পারি না। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমার ভালো লেখা শিখতে হবে বা আমি ধীরে ধীরে সেটা ইমপ্রুভ করব। এছাড়াও নিজের এরকম আরো অনেকগুলো কোয়ালিটিস আছে যেগুলোর জন্য আমরা নিজেরাই প্রাউড ফিল করতে পারি। সো সেই কোয়ালিটি গুলো আগে ডিসকভার করুন, আগে নিজেকে প্রতিদিনই একটা করে আইডেন্টিফাই করুন, পজিটিভ দিক বা পজিটিভ যে কোনো স্টেটমেন্ট সেটা নিজেকে বলুন। হ্যাঁ, পজিটিভ সেলফ টক আমরা যেটা বলি আর কি, নিজেকে পজিটিভলি এই স্টেটমেন্ট গুলো দিন, ধীরে ধীরে দেখতে পাবেন যে আপনার মাঝে একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই জায়গাগুলোতে, কারণ আমরা যেহেতু অন্যের প্রশংসা পাচ্ছি না এবং আমরা যেহেতু এটা আর কি অন্যদেরকে বলাটাও আর কি অনেক সময় আমাদের জন্য হয়ে ওঠে না, সো আমরা যেটা করব যে নিজের পজিটিভ দিকগুলো নিজেকে স্মরণ করায় দিব। সো প্রতিদিন যদি আপনি কয়েক মিনিট নিজেকে পজিটিভ কিছু স্টেটমেন্ট দেন তখন আপনি ধীরে ধীরে আরো কনফিডেন্ট হয়ে উঠবেন। প্লাস হচ্ছে আর যদি আরো বেশি সিভিয়ার পর্যায়ে জিনিসটা ইম্প্যাক্ট ফেলে বা ইফেক্ট করে তখন আপনার যে কাজ সেটা হচ্ছে যে অবশ্যই এই বিষয়টা নিয়ে আরো গভীরভাবে কাজ করা, যে আর কি কি করা যেতে পারে, আর কি কি সুযোগ আছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ধীরে ধীরে আপনি হয়তো আর কি আরো অনেকগুলো আর কি আসপেক্ট খুঁজে পাবেন যেগুলো আপনি
বুঝতে পারবেন যে সেগুলো নিয়ে আপনার আসলে কাজ করা উচিত। এবং সর্বপ্রথম যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে স্টপ কম্প্যারিজন। হ্যাঁ, কারণ কম্পেয়ার করাটা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আমরা কখনোই একজন আরেকজনের সিচুয়েশনের মধ্যে নাই, আমরা জানি না ওই মানুষটা কি অবস্থায় আছে, কেমন আছে। আমরা সোশ্যাল প্রেসারে শুধু একজন আরেকজনের সাথে কম্পেয়ার করছি, পারিবারিক নানা কারণে আমরা কম্পেয়ার করছি। কিন্তু নিজের কাছে এমন একটি জায়গায় নিজেকে তুলে ধরুন যেখানে হচ্ছে আপনি নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। আপনি শুধু আপনার প্রোগ্রেসের জন্য যার যার সাথে কম্পেয়ার করা, নিজের যে কাজের জন্য কম্পেয়ার করা যায় সেটার জন্য শুধু করুন। হ্যাঁ, স্পেসিফিক কোনো কাজের সাথে হয়তো করতে পারেন, কিন্তু সবকিছুতেই নিজের সাথে আপনি অন্যদের কম্পেয়ার করবেন না। কারণ হচ্ছে আপনার যে কোয়ালিটিস গুলো আছে সেটা হয়তো আরেকজনের নাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার মধ্যে হয়তো অনেক ভালো গান গাওয়ার কোয়ালিটিস আছে বা ছবি আঁকার কোয়ালিটিস আছে, যেটা হয়তো অন্য কারোর মধ্যে নাই। কিংবা আপনি হয়তো নিজে খুব ভালো একজন মানুষ, সৎ, হয়তো অন্য মানুষের মধ্যে সেটা নাই। সো সেই জায়গাগুলোতে আর কি কম্পেয়ার করতে গেলে অনেকগুলো জিনিসে চলে আসে। সো বেটার নিজের দিক থেকে একটু ফোকাস করুন। আর যখন কোনো অ্যাচিভমেন্ট বা যখন কোনো অর্জন হবে বা কোনো কিছু অর্জন করবেন, তখন অবশ্যই সেটা পজিটিভ ভাবে শেয়ার করুন এবং অন্য কেউ অর্জন করলেও সেটা পজিটিভ ভাবে গ্রহণ করুন। এবং শুধু কাজটুকুর সাথেই নিজেকে যুক্ত করুন, পুরো এন্টায়ার মানুষটার সঙ্গে নিজের কম্পেয়ারটা করবেন না। এতে আপনার জন্য যেমনটা ক্ষতিকর, তেমনি আপনার চারপাশে যারা আছে তাদের জন্য বিষয়টা ক্ষতিকর। সো চেষ্টা করুন নিজেকে সেই জায়গা থেকে বিরত রাখার। রাগে। জি, থ্যাংক ইউ ভাইয়া। সো মোটামুটি আমরা এতক্ষণ ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম। সো স্কিল ডেভেলপমেন্ট বা হচ্ছে কি স্কিল গুলো লার্ন করা যায় এইগুলা নিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছে এখন, এবং বলা হচ্ছে যে ফিউচারে হয়তো বা আমাদের এই স্কিল গুলো লাগবে, এই মেন্টাল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি গুলো লাগবে যেগুলো আমাদেরকে হেল্প করতে পারে। সো যেহেতু সিচুয়েশন বা আমাদের লাইফস্টাইল একটা চেঞ্জ আসছে, সো কি ধরনের সেই স্কিল গুলা যেগুলো আমাদের আসলে অ্যাচিভ করা দরকার, যেটা আমাদের মেন্টাল হেলথের জন্য ইম্পর্টেন্ট বা সেটা আমাদের ওভারঅল একটা হেলদি লাইফস্টাইলের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এবং এই স্কিল গুলা ডেভেলপ করতে হলে আমাদের কি ধরনের টাইম ইনভেস্ট করা প্রয়োজন এবং সেই প্রসেসটা কি হতে পারে সেটা যদি একটু বলতেন। ওকে, আচ্ছা। সো আমরা যদি হচ্ছে ইয়ের দিকে আগে দেখি আর কি, আমি যেহেতু সাইকোলজিস্ট এবং আমি সাইকোলজির আসপেক্ট থেকে যদি দেখতে পাই যে আমাদের অধিকাংশ ক্রাইসিস, হ্যাঁ, অধিকাংশ ক্রাইসিস তৈরি হওয়ার কারণ হচ্ছে কমিউনিকেশন। এবং কমিউনিকেশনের যে দিকটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে নানা ধরনের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম আছে, নানা রকমই আছে, কিন্তু তবুও হচ্ছে দেখা যাচ্ছে যে বিষয়টা আসলে সলভ হচ্ছে না। অর্থাৎ আমরা জিনিসটা প্রপারলি ডিল করতে পারছি না। যেমন প্রফেশনাল কমিউনিকেশন স্কিল আছে, কর্পোরেট কমিউনিকেশন স্কিল আছে, ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল আছে, এরকম হাজারো রকমের কমিউনিকেশনের নানা ধরনের ধরন আছে। কিন্তু মেন্টাল হেলথের জন্য আসলে কোনটা বেটার এবং কোনটাতে আসলে মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যেটা লং টার্মের জন্য আমাদের বেনিফিট হিসেবে কাজ করবে। সো সেই রকম একটা স্কিলের যদি দিকে তাকাই তাহলে হচ্ছে আমরা বলবো সেটা যে কম্পাশনেট কমিউনিকেশন বা নন ভায়োলেন্ট কমিউনিকেশন। হ্যাঁ, সো এই স্কিলটা হচ্ছে হতে যাচ্ছে আর কি খুবই সিগনিফিকেন্ট একটা পার্ট। কারণ আমরা জানি যে আগামী যে যুগটা এখন চলতেছে এবং আগামী যে সময়টা আসতেছে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের সময়। এখনো ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। ওকে, সো এই ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অন্যতম অ্যাপ্লিকেশনের জায়গা হচ্ছে আর কি নন ভায়োলেন্ট কমিউনিকেশন স্কিল। কারণ নন ভায়োলেন্ট কমিউনিকেশন স্কিলে যেটা করা হয় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অবজার্ভ করা হয়, অর্থাৎ ফ্যাক্ট গুলোকে আইডেন্টিফাই করা হয়, জাজমেন্ট গুলোকে সাইডে রাখা হয়। কারণ পার্সোনাল বিলিফ অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা জাজ করে ফেলি অনেক দ্রুত, যার ফলে কমিউনিকেশনটা কন্টামিনেটেড হয়। তো সেখান থেকে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের জাজমেন্ট গুলোকে আলাদা করা এবং অবজার্ভ করে ফ্যাক্ট গুলোকে আইডেন্টিফাই করা। এরপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে ফিলিংস গুলোকে রিকগনাইজ করা। অর্থাৎ যে কোনো ঘটনার সাথে, যে কোনো স্টেটমেন্টের সাথে, যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো না কোনো ফিলিংস অ্যাসোসিয়েটেড থাকে।
মজার বিষয় হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষই আর কি সেই ফিলিং গুলোকে গুরুত্বই দেই না, গুরুত্ব তো দেই না, অ্যাকনলেজ করি না, যার ফলে প্রবলেমটা আরো বেশি প্রকট আকার ধারণ করে। সো ফিলিং গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে আর কি অ্যাকনলেজ করতে হবে, রিকগনাইজ করে সেটা কনভে করতে হবে। যে আপনি ফিলিং গুলো বুঝতে পারছেন এবং ফিলিং গুলো আপনার কি ফিল হচ্ছে, আপনার কি অনুভূতি হচ্ছে এবং অন্যজনের কি অনুভূতি হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন। ফাইন। এরপর আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে সেই ফিলিং গুলোকে যখন আপনি বুঝবেন তখনই কিন্তু আপনি আপনার নিডটা বুঝতে পারবেন, আসলে আপনার চাওয়াটা কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে কোনো ঘটনায় যে কোনো সিচুয়েশনে কিন্তু আপনার কোনো কোনো একটা নিড কাজ করে। সাপোজ মনে করি যে আপনার রোমান্টিক রিলেশনশিপে আপনি আপনার পার্টনারকে কোনো একটা কথা বোঝাতে চেয়েছেন, কিন্তু সে বুঝতে পারছে না। হয়তো আপনি তাকে বলেছেন যে আর কি আপনি তার কোনো একটা আচরণে রেগে গেছেন বা বিরক্ত হচ্ছেন, কিন্তু আপনি এই কথাটা তাকে বুঝাতে পারছেন না। আপনি কি করছেন, আপনি বারবার বলছেন আমার ভাল লাগতেছে না, হ্যাঁ, বা কথা বলবো না এখন। এখন সে কিন্তু বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়ালি আপনার কেমন লাগতেছে, আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। সো যখনই আপনি যদি আপনার ফিলিংসটাকে রিকগনাইজ করেন, কনভে করেন এবং দেন আপনার নিডটা যদি প্রকাশ করেন যে হ্যাঁ আমি আর কি চাই তুমি আমার কথাগুলো বুঝো, আমার কথাগুলো শুনো, আমার পাশে বসো, তাহলে হচ্ছে আমি বেটার ফিল করবো। সো এই যে আপনার নিড হচ্ছে আপনার কিছুটা শান্ত হওয়া, আপনার কিছুটা রিল্যাক্স হওয়া। সে যদি আপনার সঙ্গে বসে, আপনার সঙ্গে একটু কথা বলে, তাহলে আপনার শান্ত হবেন, আপনার ভালো লাগবে। সো এই জায়গাটাতে হচ্ছে নিডটা যখন আপনি বুঝতে পারবেন, ঠিক তখনই হচ্ছে আপনি আরেকটা মানুষকে সেটা বলতে পারবেন বা কনভে করতে পারবেন। তো সেই কনভে করার জায়গাটায় আর কি আসে রিকোয়েস্ট, অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশনের 4 নাম্বার ধাপ, রিকোয়েস্ট বা অ্যাকশন। অর্থাৎ কি রিকোয়েস্ট করবেন, অর্থাৎ তুমি কি আমার পাশে বসবে, বা তুমি কি আমার সঙ্গে কথা বলবে, বা তোমার সাথে আমার এই আলোচনাটা দরকার। সো নন ভায়োলেন্ট কমিউনিকেশনের এই প্রসেসগুলো বা কম্প্যাশনেট কমিউনিকেশনের এই ধারাগুলো হচ্ছে আমরা যদি চর্চা করি, আমরা শুধু পার্সোনাল রিলেশনশিপে না, আমরা প্রফেশনাল রিলেশনশিপেও অনেক ক্রাইসিস অ্যাভয়েড করতে পারবো এবং অনেক ক্রাইসিস সলভ করতে পারবো, যেটা হয়তো অন্য কোনো কমিউনিকেশন ওয়ে দিয়ে সম্ভব না। কারণ আপনি যখন ফ্যাক্ট বেসড অবজার্ভ করতেছেন এবং সেটাকে যখন রিকগনাইজ করে আলোচনা নিয়ে আসতেছেন, তখনই কিন্তু আপনার জন্য এক ধরনের কি বলবো যে এক ধরনের পজিটিভ আউটকাম নিয়ে আসতেছে। এবং পাশাপাশি আপনি সেই জিনিসগুলো যখন আপনার নিড গুলো নিজেরটা বুঝতে পারবেন এবং অন্যেরটাও বুঝতে পারবেন, অন্যের ফিলিং গুলো বোঝাটাও কিন্তু এটা একটা পার্ট। সো যখন আপনি এই পার্ট গুলো নিয়ে আলোচনা করবেন, তখনই আপনি আসলে একটা বেটার এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। সো এটা এমন না যে আজকে বললাম কালকে থেকে এটা হয়ে যাবে, বিষয়টা সেটা না। এটা একটা স্কিল এবং এটা শেখার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে ইফোর্ট দেওয়াটা জরুরি। সো সেই ইফোর্টের জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে হলেও সেটা চর্চা করা। নন ভায়োলেন্ট কমিউনিকেশনের সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন, এনভিসি ওয়েবসাইট আছে, ওদের অর্গানাইজেশনের নানা রকম ম্যাটেরিয়াল আছে, সেই সব ওদের ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারেন। এতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ধীরে ধীরে এই কাজগুলোকে আরো বেশি নিজের মাঝে তৈরি করে ফেলতে পারবেন, অর্থাৎ এই স্কিল গুলো, এবং পাশাপাশি অন্যের মাঝেও আপনি এটা প্রমোট করতে পারবেন যে এই স্কিলটা কিভাবে আর কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের ইমপ্রুভমেন্টে কাজে লাগে, তেমনি পাশাপাশি আমরা কিভাবে এটা আমাদের কমিউনিকেশন স্কিল হিসেবে ডেভেলপ করে আমরা কিভাবে আরো বড় ধরনের পরিবর্তন আনতে পারি, সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। সো এই জায়গাটা আমি গুরুত্ব দিব যে কমিউনিকেশন স্কিল হতে যাচ্ছে আপনার জন্য আগামী আর কি কয়েক দশকে বা কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস। এবং সেটা যদি আপনি কম্প্যাশনেট হন, আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং হন এবং আপনার মধ্যে যদি এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়, তাহলে আপনি যে কোনো সিচুয়েশনে আপনি বেটার আউটকাম নিয়ে আসতে পারবেন। রাগিব। জি ভাই, ধন্যবাদ। সো টাইম ম্যানেজমেন্ট একটা আরেকটা ইস্যু, যেটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল হতে পারে এই সময়টার জন্য। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে কিভাবে আমরা টাইমটা ম্যানেজ করতে পারি, কারণ আমাদের রুটিনটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে আগের সময় থেকে। এন্ড টাইম ম্যানেজমেন্ট স্ট্রেস রিলিফেও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হাউ টাইম ম্যানেজমেন্ট শুড বি ফর আ পারসন? ওয়েল,
টাইম ম্যানেজমেন্ট আরেকটা ক্রুশিয়াল পার্ট আর কি। টাইম ম্যানেজমেন্ট আমি নিজেও টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে হাবুডুবু খাই। দ্যাটস আর কি, এটা আসলে সবার জন্য হচ্ছে আর কি সমানভাবে এটা গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট, টাইম আর কি এমন একটা জিনিস যেটা হচ্ছে আসলে কখনোই আর কি পর্যাপ্ত না, বা কখনোই আর কি এটা আমাদের হাতে থাকে না। সো আমাদের যেটা করতে হয় এটার সাথে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হয়। সো এবং আমাদের যত প্রকার এনজাইটি বা রেগুলার লাইফের স্ট্রেস যাই আসে, বারবার মনে হয় সময় চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, কিছু করছি না, কিছু হচ্ছে না। সো এই জায়গাটায় আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে প্রথমে দুইটা জিনিস আগে সর্ট আউট করুন। একটা হচ্ছে কোন জিনিসগুলো আপনার হাতে আছে এবং কোন জিনিসগুলো আপনার হাতে নেই। হ্যাঁ, অর্থাৎ আপনি প্রথমে যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন সেই বিষয়গুলো লিস্ট ডাউন করুন এবং চিন্তার কারণগুলো লিখে ফেলুন। লিখে তারপর হচ্ছে আপনি সর্ট আউট করুন কোন জিনিসগুলো আসলে আপনি ম্যানিপুলেট করতে পারেন বা আপনার হাতে আছে। হ্যাঁ, সাপোজ মনে করি যে আপনার এক্সাম হচ্ছে অক্টোবরের 20 তারিখে। আপনার এক্সামে বসতে হবে। সো এক্সামে বসার জন্য আপনি টেনশন করছেন যে কি হবে না হবে, পরীক্ষা প্রিপারেশন ভালো হবে না, সিট কোথায় পড়বে, ক্লাস আর কি গার্ড কে পড়বে, কিভাবে কি হবে, সেগুলো আপনি ইয়ে করতে পারছেন না। সো এই জায়গাটায় যদি আমরা একটু দেখি যে আপনি প্রথমে কাজ হচ্ছে যে দুইটা জিনিস ভাগ করা, যে কোন জিনিসটা আপনার হাতে আছে, আপনার প্রিপারেশন নেওয়া, অর্থাৎ আপনি প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে পারেন বা 3 ঘন্টা করে আপনার প্রয়োজন অনুযায়ী পড়াশোনা করতে পারেন, আপনার প্রিপারেশনটা আরো বেশি ভালো করতে পারেন। কোন জিনিসটা আপনার হাতে নেই, আপনার সিট কোথায় পড়তেছে, আপনার টিচার কে গার্ড দিতেছে, আপনার প্রশ্ন কত কঠিন হচ্ছে, সেই বিষয়টা আপনার হাতে নেই। কিন্তু আপনার বিষয় হচ্ছে আপনার সিলেবাস কতটুকু কভার করতেছেন এবং আপনার হাতে কতটুকু আছে সেটা কিন্তু আপনার হাতে আছে। সো এগেইন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে দেন যেই জিনিসটা আপনার হাতে আছে সেটার উপরে ফোকাস করুন। অর্থাৎ এই মুহূর্তে আপনি কিভাবে এই কাজগুলো করবেন। এরপরে আসে যে টাইম। হ্যাঁ, টাইমের যে জায়গাটা, যে জিনিসগুলো আপনার হাতে আছে সেই জিনিসগুলো এখন আপনি হচ্ছেন আর কি খুবই ইউজফুল এবং ইফেক্টিভ একটা পদ্ধতি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর্জেন্ট এই কোয়াড্রনে ভাগ করা। অর্থাৎ একটা ছকে লিখুন যে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, একটা কোয়াড্রেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, একটা কোয়াড্রেন্ট লিখুন আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট। সো 4টা কোয়াড্রেন্ট যখন আপনি করছেন তখন যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্রথম লিস্টে আসবে যেই কাজগুলো একই সাথে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। সো মনে করি যে আপনার পরীক্ষার সামনে, সো আপনার পড়াশোনা প্রতিদিন 2-3 ঘন্টা করে পড়াশোনা করাটা একই সঙ্গে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। আচ্ছা, এর পরের লিস্টে আসছে হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। সাপোজ মনে করি যে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ বা আপনার হচ্ছে কোন একটা স্কিল ডেভেলপমেন্ট, কোন একটা ফিউচার কেন্দ্রিক কোন একটা প্ল্যানের জন্য কোন একটা কাজ করা বা কিছু করা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সেটা প্রায়োরিটি লিস্টে 2 নম্বরে আসবে। এরপরে হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হয়তো কোনো একটা বিষয়ে দ্রুত ফোন করতে হবে, হয়তো কোনো মানুষকে অ্যাটেনশন দিতে হবে, হয়তো এমন কিছু কাজ আছে আমাদের লাইফে যেগুলো হচ্ছে আর কি আমাদের এখনই করে ফেলতে হবে, কিন্তু সেটা হচ্ছে তেমন কোনো ইম্পর্টেন্ট না। সেই জায়গাগুলোতে হচ্ছে সেই লিস্টে চলে আসবে। আর সর্বশেষ হচ্ছে নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, অর্থাৎ এটা যে কোনো সময় হতে পারে। যেমন আপনার হচ্ছে কোনো একটা ভিডিও দেখা যেটা হয়তো দরকার নাই, ফেসবুক ব্রাউজ করতেছেন, দরকার নাই, এটা এতটা ইম্পর্টেন্টও না এতটা আর্জেন্টও না, যখন আপনার একটু রিল্যাক্স হবেন ফ্রি থাকবেন তখন হয়তো একটু দেখবেন, বা টিভি দেখা বা অন্য কিছু করা। সো এমন কিছু কাজ যেগুলো আর কি নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট। সো আপনি যখন পুরো লিস্টটা যখন শেষ করবেন তখনই আপনি দেখতে পাবেন যে আপনার আসলে কোন কাজগুলো কিভাবে করা উচিত। সো প্রথমের লিস্ট অনুযায়ী প্রথমটাতে আপনি গুরুত্ব দিন। আজকের দিনে প্রথম যেহেতু 3 ঘন্টা আপনি পড়ার চিন্তা করছেন যেটা আপনার ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, সো এই 3 ঘন্টার কাজ আগে শেষ করে ফেলেন। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার 3 ঘন্টার কাজ শেষ। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সেটা দেখুন, সেটা প্রায়োরিটি লিস্টের সেকেন্ড, যে কাজটা করলে আপনি ভালো থাকবেন আপনার জন্য। যেমন আপনার ঘুম দরকার হয়তো 6 থেকে 8 ঘন্টা, আপনার ব্যায়াম করা দরকার, বা আরো এমন কিছু কাজ যেটা হয়তো আর্জেন্ট না বাট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি 24 ঘন্টার মধ্যে সেকেন্ড প্রায়োরিটি লিস্টে এটা করে ফেলবেন, ঘুমিয়ে যাবেন বা খাওয়া দাওয়া করবেন বা ইয়ে করবেন। এরপর হচ্ছে
আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। সো সেই জায়গাটাতেও আর কি একটু ফোকাস করা, যাতে হচ্ছে আমরা ওই একটা অবস্থায় নিয়ে যেতে পারি নিজেদেরকে, যাতে আপনি আর্জেন্ট কাজগুলো হঠাৎ ইমিডিয়েটলি, এটা খুব বেশি সময় নিবে না, ইমিডিয়েটলি যেটা রেসপন্স করা দরকার করে রেখে দিয়ে শেষ। আর সবার শেষেরটা তো আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট ওই কাজটাতে আপনি আসলেই সময় দিবেন কি দিবেন না। সো এই পুরো প্রসেসটা যখন আপনি একসাথে প্রতিদিন অল্প অল্প করে রুটিন আকারে করবেন, দেখবেন আপনার পুরো দিনটা একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসছে এবং টাইমও আপনার মধ্যে একটা আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। আমরা তখন টাইমকে ম্যানেজ করতে পারবো। সো সেই জন্য আমি পুরো বিষয়টা আবার একটু রিপিট করি সংক্ষেপে। প্রথম হচ্ছে কোনটা আপনার হাতে আছে কোনটা আপনার হাতে নাই সেটা আগে ডিসাইড করুন। যেটা হাতে নাই সেগুলো আমাদের চিন্তার বা বিবেচ্য বিষয় না, যেটা হাতে আছে সেটা আমরা সেটা নিয়ে আমরা হচ্ছে টাইম কোয়াড্রেন্টে যাব। যে জিনিসটা আমার হাতে আছে সেগুলো আমরা 4টা ইয়েতে সাজাবো, ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। এখানে একটা লিস্ট হবে, ইম্পর্টেন্ট কিন্তু নট আর্জেন্ট এখানে আরেকটা লিস্ট হবে, নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট সেটা একটা লিস্ট, এবং সবার শেষে নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট। এই পুরো লিস্টটা যখন আপনি শেষ করে ফেলবেন, আপনি অটোমেটিক জেনে যাবেন যে আপনার করণীয় কি, আপনি কি করবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজের সাথে কোনো না কোনো একটা ইনসেন্টিভ যুক্ত রাখবেন, যাতে আপনি নিজেকে রিওয়ার্ড দিতে পারেন। অন্য কেউ পুরস্কৃত না করলেও আপনি যেন নিজেকে একটা গিফট দিতে পারেন, সেটার হয়তো একটা ব্যবস্থা করে ফেলতে পারেন। থ্যাংক ইউ। তো আমরা আমাদের আলোচনা মোটামুটি অনেকটা গুছিয়ে এনেছি। এখন আমরা এক্সপেক্ট করব যে আমাদের দর্শকরা যাতে আমাদের কাছে কোয়েশ্চেন করে, এবং আমাদের এই দীর্ঘ আলোচনায় কোনো বিষয় যদি তারা না বুঝে থাকেন বা কোনো বিষয় যদি আবার তারা শুনতে চান আমাদের এক্সপার্টের কাছ থেকে, তারা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে। সো যেমনটা রাগিব ভাই বললো, অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে রাগিব ভাই এবং ফয়সাল রাকিব ভাইয়ের কথা শুনছিলাম। সো এই মুহূর্তে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো কিন্তু ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, এন্ড হচ্ছে আমাদের সাইকোলজিস্ট ফয়সাল রাকিব ভাই সেই কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। এন্ড হচ্ছে ফয়সাল রাকিব ভাইয়ের কাছে ডিরেক্টলি আমি এই কোশ্চেনটাই করি। এই কোশ্চেনটা হচ্ছে একজন আমাদের এখানে লাইভেও করেছে। বর্তমানে এইচএসসি স্টুডেন্টদের জন্য কি কিছু পরামর্শ দিবেন? যেহেতু হচ্ছে এখন সবাই একটা আনসার্টেন অবস্থার ভিতরে আছে, বলতে গেলে স্টুডেন্টরা নিজেরা হচ্ছে মেন্টালি ডিপ্রেসড, কবে তাদের এক্সাম হবে না কি হবে, বলতে হচ্ছে পড়াশোনা তাদের একটা ঘাটতি পড়ে গেছে বিশাল, মেন্টালি তারা হচ্ছে হ্যাপি থাকতে পারছে না। সো এই ক্ষেত্রে যদি আপনি তাদেরকে কিছু পরামর্শ দিন। আচ্ছা, বর্তমানে হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেটদের যে পরিমাণ আর কি সিচুয়েশন এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কি, সেটা আসলে অবর্ণনীয়, এবং সেটা নিয়ে আসলে আর কি আমারও কোনো বলার ভাষা নেই, কারণ এটা কতটা অনিশ্চয়তা এবং কতটা খারাপ লাগা তৈরি করে একজন শিক্ষার্থীর মাঝে, বিশেষ করে লাইফের এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আসলে সে ভার্সিটিতে জয়েন করবে, অর্থাৎ ভার্সিটিতে তার পরীক্ষাটা হলে তারপর সে ভার্সিটিতে জয়েন করবে, অর্থাৎ তার অনেক প্ল্যান, অনেক চাওয়া পাওয়া, অনেক কিছু জমা হয়েছিল এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে, এবং সেগুলো আসলে এবং এইচএসসির এই পরীক্ষাটা ডিসাইড করে দিত তাদের লাইফের পথটা কোথায় যাবে, অর্থাৎ ভার্সিটিকে কোন ডিভিশনে যাবে, কোন বিষয়ে পড়াশোনা করবে বা কি করবে। তো সেখানে একটা ধাক্কা, এবং এটা এমন একটা ধাক্কা যে তারা চলছিল তাদের স্বাভাবিক জীবনের নিয়মের গতিতে, সেই গতিতে চলতে চলতে হুট করেই করোনার সময়কার একটা ধাক্কা। সো তাদের জন্য আসলে শর্টকাটে কোনো পরামর্শ নাই, আমি একদম সহজেই বলে ফেলি বা ইয়েতে, যে আসলে শর্টকাট কোনো পরামর্শ দেওয়ার মতো এখানে নেই। এখানে প্রথম যে সিচুয়েশনটা সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের এই সিচুয়েশনটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নতুন, হ্যাঁ, এমনকি সারা বিশ্বে গত 100 বছরেও এমন সিচুয়েশন 100 বছর আগে হয়েছিল, কিন্তু এরপর আর এমন কোনো বড় প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয় নাই, এমনকি আমাদের বাবা মারাও হচ্ছে এই ধরনের সিচুয়েশন ফেস করে নাই। সো আমরা হয়তো ম্যাক্সিমাম কেউ বিভিন্ন দেশে যুদ্ধ দেখতেছে বা দেখতেছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা ক্রাইসিস এটা আমরা ফার্স্ট। সো আমরা কেউ জানি না যে এই বিষয়টা আসলে কেমন হইতেছে বা কেমন হইতে পারে বা কি হইতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আর কি যারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকেও আমি বলবো যে এই বিষয়টাকে প্রথমে একসেপ্ট করে নেয়া, যে আমাদের সকলের লাইফেই হচ্ছে যে ধরনের ক্রাইসিসটা এসেছে সকলেরই একটা ধাক্কা লেগেছে, সো আপনাদেরও লেগেছে,
এবং আপনাদেরটা আমি মনে করি যে অনেক তীব্রভাবে লেগেছে, কারণ এইরকম একটা জার্নিতে আটকে যাওয়া এবং সেখানে অনিশ্চয়তা তৈরি হওয়া সেটা খুবই খুবই কষ্টের। তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে একসেপ্ট করা, হ্যাঁ, যে দ্য সিচুয়েশন, দ্য প্রেজেন্ট সিচুয়েশনকে একটু একসেপ্ট করা, একসেপ্ট করতে পারা। আপনারা যদি একটু মাইন্ডফুল প্র্যাকটিস করেন, মাইন্ডফুলনেস, তাহলে আপনারা সেখানে একটু নিজেকে রিল্যাক্স করতে পারবেন এবং সেখানে এই পরিবর্তিত পরিস্থিতিকে আপনারা একসেপ্ট করতে পারবেন। ফাইন। একসেপ্ট করার পর যে কাজটা আসবে সেটা হচ্ছে পরিকল্পনা করা। একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, পরীক্ষা নিয়ে আমরা নিজেরাও দেখছি নিউজ এবং অন্যান্য জায়গায় যে এক এক সময় বিভ্রান্তিকর এক একটা তথ্য, কেউ বলছে আগামী মাসে শুরু হবে, কেউ বলছে বাদ দিয়ে দেওয়া হবে সবাইকে অটো প্রমোশন। এটা আসলে খুবই হতাশার একটা জায়গা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দয়া করে আর কি নিজেদেরকে এই ধরনের হতাশামূলক নিউজ এবং আপডেট থেকে একটু দূরে রাখুন, হ্যাঁ, যাতে হচ্ছে কোনোভাবেই এই নিউজ এবং এই হতাশাজনক গুজবগুলো যেন আপনাদেরকে প্রভাবিত করতে না পারে। শুধুমাত্র আপনার নিজ কলেজ থেকে যেই নোটিফিকেশনটা যাবে সেটাই আপনারা আর কি গ্রহণ করবেন। সো এর আগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত জায়গায় যত ভাইরাল নিউজ যাই দেখেন না কেন, সেই বিষয়টাকে আর কি দূরে থাকার চেষ্টা করবেন। এরপর আসি হচ্ছে যে করব কি আসলে। একটা হচ্ছে যে আপনারা হয়তো অলরেডি প্রিপারেশন নিচ্ছিলেন, পড়ছিলেন, সেই প্রিপারেশনের ধারায় কিছুটা হলো নিজেকে অভ্যস্ত রাখা, হ্যাঁ, যাতে অল্প অল্প করে পড়াশোনা করে নিজেকে সেই জায়গাটা রাখা। পাশাপাশি নিজের এমন কোনো আর কি কোয়ালিটির চর্চা করা বা এমন কোনো স্কিলের চর্চা করা যেটা আপনি হয়তো নিজের মধ্যে দেখতে পান। যেমন আমি অনেক এইচএসসি স্টুডেন্টকে দেখেছি যারা হয়তো এই লকডাউনের মাঝে হয়তো আর কি কোনো একটা স্কিল শিখে নিয়েছে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখেছে বা অন্য কিছু একটা দিকে ইনভলভ হয়েছে বা লেখালেখির দিকে হাত দিয়েছে। সো নিজের মাঝে যে বা রান্না বান্নায় কেউ হয়তো নিজেকে দক্ষ করে তুলছে। সো এমন কোনো একটা স্কিল আপনারা হাত দেন যেটাতে আপনার প্রেশার লাগবে না, আপনি নিজে থেকেই আর কি জিনিসগুলো করতে পছন্দ করবেন এবং নিজের কাছেই ভালো লাগবে। কারণ এটা আপনার সেলফ কেয়ারেরও একটা পার্ট হিসেবে আর কি পরিগণিত হবে। সো সেই জায়গাটায় আমি আপনাকে অনুরোধ করব যেন এই সময়টুকু স্ট্রেস ফ্রি থাকার জন্য একটু আগে আমরা যে আলোচনাগুলো করলাম সেই প্র্যাকটিস গুলো করা, পাশাপাশি আর কি নিজের এমন কিছু কাজে নিজেকে নিযুক্ত করা যে কাজগুলো আপনি ধীরে ধীরে আরো বেটার ফিল করবেন, যে কাজগুলো আপনি আরো বেশি কমফোর্টেবল ফিল করবেন। আর পাশাপাশি হচ্ছে যে নতুন ভবিষ্যৎ আসতেছে, তো সেটার জন্য মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করা, যে কিভাবে করতে পারেন বা কি করলে আপনি আরো ভালো থাকতে পারেন। সো সেটার জন্য আসলে আমি মনে করি। থ্যাংক ইউ। আচ্ছা, সো রাফি ভাইয়া আপনাদের কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিয়েছেন। এখনো যাদের আপনাদের কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আপনারা করতে থাকুন। And আমরা দেখতে পাচ্ছি অনেককে আপনারা মেনশন করেছেন, and বেশ কয়েকজন মানুষ কিন্তু আমাদের সাথে আছেন আপনারা। সো আপনারা আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে করতে থাকুন, যেহেতু হচ্ছে ভাইয়া সব ব্যাপারগুলো অনেকভাবে ক্লিয়ার করে দিচ্ছে, তা আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না। বাট যে কোশ্চেন গুলো ডেফিনেটলি আপনাদের কাছে আছে সেই কোশ্চেন গুলো আপনারা ক্লিয়ার করার চেষ্টা করুন, যেন হচ্ছে এই যে টাইমটা আমরা জানি না আসলে কতটা টাইম আমাদের কন্টিনিউ হবে বা হচ্ছে এরকম বলতে গেলে একটা সিচুয়েশনের ভিতরে থাকবো আমরা। এন্ড হচ্ছে মেন্টাল হেলথের ব্যাপারটা হচ্ছে আমাদের কতদিন আমরা মেন্টালি বলতে গেলে হচ্ছে
ঠিক থাকবো। সো পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো আপনারা করতে থাকুন, এন্ড হচ্ছে আমরা বলতে গেলে হয়তো বা খুব বেশিক্ষণ আমরা ওয়ার্কশপতে থাকবো না, বাট আপনার যে কোশ্চেন গুলো এখনই করা শুরু করে দিন। সো রাগিব ভাইয়া। ভাই একটা জিনিস যদি একটু বলে দিতেন, কারণ অনেকে আমাদের সাথে যুক্ত আছে, স্টুডেন্টরা হয়তো বেশিরভাগ আমাদের ইয়াং থেকে শুরু করে এইচএসসি থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত। তো ভাই কারো যদি মেন্টাল কোনো ইস্যুস ক্রিয়েট হয়, কেউ যদি মনে করে তার হেল্পের প্রয়োজন, বা কারো যদি কোনো ধরনের এই ধরনের সমস্যা হয় যে সে তার কথাগুলো শেয়ার করতে চায়, তো সেই ক্ষেত্রে সে কোন কোন জায়গার শরণাপন্ন হতে পারে এবং এই হেল্পের জায়গাগুলো কোথায় কোথায় আছে, বা সে কোথায় কোথা থেকে হেল্পটা নিতে পারবে, সেটা যদি একটু আপনি ব্রিফলি আলোচনা করতেন তাহলে মনে হয় অনেকের কাছে বিষয়টা পৌঁছাবে। ওকে, আচ্ছা। সো যদি কোনো কারণে আর কি কোনো ধরনের মানসিক ডিস্টারবেন্স দেখা দেয়, বা যারা কোনো ধরনের মানসিক যে টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি হচ্ছে হেল্প দরকার, সো প্রথম জিনিস হচ্ছে যে আপনি প্রথমেই চেষ্টা করবেন যে একটা শেয়ারিং স্পেস, যেখানে আপনি একদম নির্দ্বিধায় আপনার যে কোনো কথা শেয়ার করতে পারেন, এবং আপনার সঙ্গে আর কি নন জাজমেন্টাল থেকে আপনার কথাগুলো শুনবে, আপনার পাশে থাকবে, এবং আপনাকে কোনো সলিউশন দিবে না, আপনার জাস্ট পাশে থেকে আপনার প্রতি এমপ্যাথেটিক হবে। তো সেই জায়গাগুলোতে আপনি কথাগুলো শেয়ার করেন, এটা হতে পারে কাছের কেউ বা দূরের কেউ। আর যদি একেবারেই নিজেকে মনে করেন যে না, এরকম কেউ কাছে নেই যার কাছে আপনি কথাগুলো বলতে পারেন, সেক্ষেত্রে আমি নানা রকম হেল্পলাইনের কথা রিকমেন্ড করতে পারি, যেমন কান পেতে রয়েছে, মনের যত্ন রয়েছে, এছাড়াও আরো অনেক রকমের হেল্পলাইন বাংলাদেশে রয়েছে, যেখানে আপনি ফোন করে আপনার যে কোনো কথা বলতে পারেন। এছাড়াও হচ্ছে যারা টেক্সট করে কথা বলতে চান, বা মেসেজের মাধ্যমে উত্তর নিতে চান, বা লিখিত উত্তর নিতে চান, তারা অনেকগুলো সোশ্যাল আর কি সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, যেখানে আপনি নক করে আপনার হেল্প গুলো নিতে পারেন। যেরকম হচ্ছে মনের স্কুল রয়েছে, বা আরো অন্যান্য অর্গানাইজেশন রয়েছে যারা অনলাইনে মেসেজের মাধ্যমে আপনার প্রশ্নগুলো উত্তর দিয়ে থাকে। মায়া অ্যাপ আর একটা সোর্স আছে, যেখানে আপনি যে কোনো মানসিক স্বাস্থ্য ইস্যু সংক্রান্ত প্রশ্ন করলে তারা উত্তর দিবে। সো সেটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা জায়গায় যদি আপনার কাছে মনে হয় যে না, আমি হেল্প দরকার, আমার হচ্ছে একদম সাইকোলজিস্ট দরকার বা সাইকিয়াট্রিস্ট দরকার, সেক্ষেত্রে আর কি আমি কি করব? তো হ্যাঁ, আমরা এমন কোনো অবস্থায় চলে আসি মাঝে মাঝে যেখানে আসলে আমাদের প্রফেশনাল হেল্প দরকার হয়, একদম প্রফেশনাল মানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট। তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা সাইকোলজিক্যাল সাপোর্ট দেয়। আপনি যে কোনো নিকটস্থ হসপিটালে গেলে আপনি সাইকিয়াট্রিস্ট পাবেন, কারণ প্রত্যেকটা আর কি জেলা উপজেলা একজন করে সাইকিয়াট্রিস্ট অন্তত থাকেন। এছাড়াও আর কি তাদের সঙ্গে আপনি কথা বলে প্রয়োজনীয় তারা ওষুধ দিবেন এবং আপনাকে হেল্প করবেন আপনার প্রবলেম থেকে বের হয়ে যাওয়ার। আর যাদের হচ্ছে ওষুধ প্রয়োজন নাই, অর্থাৎ ইভেন সাইকিয়াট্রিস্টও মনে করতে পারেন যে ওষুধ প্রয়োজন নাই, শুধুমাত্র কাউন্সিলিং দরকার বা সাইকোথেরাপি দরকার, তারা হচ্ছে সাইকোলজিস্টদের নানা কাছ থেকে হেল্প নিতে পারেন। সো সাইকোলজিস্টকে হেল্প নেওয়ার জন্য এক্ষেত্রেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের আছে বিডি লিসেনার্স, ইভেন মনির স্কুলকেও আপনি যদি নক করেন সেখান থেকেও তারা সাইকোলজিস্ট অ্যাসাইন করে দিবে। এছাড়াও ঢাকা ভার্সিটিতে রয়েছে কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট। এই জায়গাগুলোতে হচ্ছে আপনি কাউন্সিলিং সাপোর্ট গুলো বা সাইকোলজিক্যাল সাপোর্ট গুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো এখন এইখানে মূল কনফিউশনটা তৈরি হয় হচ্ছে আমি কখন কার কাছে যাব, বা আমি কিভাবে বুঝবো যে আমার কার কাছে যেতে হবে। তো এটা আসলে একটু ট্রিকি, কারণ হচ্ছে যেটা যে এটা আপনি যে কোনো একজনের কাছে গেলে আসলে ভালোভাবে বুঝতে পারবেন যে কি ধরনের দরকার, সেই আপনাকে সাজেস্ট করবে যে আপনার কি ধরনের দরকার। যেমন আমার কাছে কোনো ক্লায়েন্ট যখন আসে, আমি যখন বুঝতে পারি যে না, তার সাইকোথেরাপি থেকে মেডিকেশন বেশি দরকার, এবং তাকে সেখানেই আমি সঙ্গে সঙ্গে রেফার করে দিই, যাতে সে সেই জায়গাগুলোতে কাজ করে আসে। এখন এক্ষেত্রে হচ্ছে যিনি প্রফেশনাল উনি ভালো বুঝবেন, আপনার নিকটস্থ প্রফেশনালের সাথে আপনি যোগাযোগ করুন, যাতে আপনি আপনার ইস্যুটা ডিল করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আপনি নিজে নিজে চিন্তা ভাবনা ঠিক রাখতে পারেন এবং নিজের কাজগুলো করতে পারেন, সেক্ষেত্রে সাইকোথেরাপি আর কি আপনার জন্য হেল্পফুল হবে। আপনাকে যে কাজগুলো করতে বলা হবে সেই কাজগুলো আপনি করতে পারবেন তাহলে। সো আই থিঙ্ক এই হেল্পটুকু আপনি যখন প্রয়োজন তখন আপনি নিতে পারেন, এবং অনলাইনে আপনার সেরকম অনেক রিসোর্স আছে। সো একটু চেষ্টা করলে আপনি পেয়ে যাবেন। আর যারা মনে করেন যে আপনার নিজের কাছে রিসোর্স গুলো রাখা দরকার, তারা অবশ্যই সেগুলো কালেক্ট করে নিজের ফোনে সেভ করে রাখুন, যাতে যে কেউ চাওয়া মাত্র আপনি শেয়ার করতে পারেন। রাগি।
So, ভাই, তো ধন্যবাদ ভাইয়া। আমাদের হ্যাঁ ইমরান তুমি বলো। So, ভাই, আমাদের একজন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, যেটা হচ্ছে একটা বলতে গেলে এখন একটা বার্নিং ইস্যু অ্যাকচুয়ালি। সো কোশ্চেনটা এরকম যে রিসেন্ট রেপ ইনসিডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এফেক্টিং আস আ লট. We are being really worried regarding our mothers, sisters, and loved ones too. The bad news are continuously popping up on our news feeds and media channels too. So some of us are mentally broken down as we have no clue what to do. What should we do to overcome from this situation and lead life happily like we used to do? Yeah. ওয়েল, রেপ ইস্যু আর কি, রেপ হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা, যেখানে একজন আর কি ভিকটিমকে যেভাবে টর্চার করা হয় বা যে ধরনের ইয়ে করা হয়, সেটা আসলে এতটা ভয়ঙ্কর এবং এতটা ট্রমাটিক আর কি, এটা তার জায়গায় না গেলে আসলে এটা নিয়ারলি ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। সো যে পয়েন্ট অফ ভিউ থেকে এটা নিয়ে আলোচনা করুক না কেন, আমরা যখন একজন ভিকটিমের পয়েন্ট অফ ভিউ থেকে এটা চিন্তা করি, তখন আমাদের নিজেদেরকে খুব অসহায় লাগে যে আসলে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে একজন ভিকটিমের জন্য। এবং যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটার সঙ্গে যেটা যুক্ত হয়, সেটা হচ্ছে যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, স্পেশালি আমাদের দেশে যেহেতু মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে, সো একটা মেয়ের লাইফে এটা খুবই খুবই ট্রমাটিক একটা কি বলবো যে এক্সপিরিয়েন্স জমা হয়, এবং এটা যদি আসলে এটা প্রপারলি ডিলও হয় না, যার ফলে যেটা দেখা যায় যে পরবর্তী লাইফে এটা নিয়ে আহ ইয়ে করা হয় আর কি, কি বলবো যে ইফেক্ট গুলো আমরা দেখতে পাই। সো প্রথম জিনিস যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া সহ এটার যে আর কি ওয়েব নিউজ এর যে প্রেজেন্টেশন, এই জিনিসটা আসলে আর কি আমি মনে করি যে আমাদের প্রফেশনাল যারা আছে আমরা কেউই সেটার সঙ্গে আর কি একমত না, এবং সেটা আর কি প্রপার ওয়ে না টু কনভে দিস মেসেজ অ্যান্ড দিস থিংস। কারণ আমি হচ্ছে ওই দিন দেখছিলাম যে প্রথম আলো হচ্ছে তার দুইটা মেইন হেডিং করেছে ধর্ষণ রিলেটেড, এবং সেটা এমন ভাবে নিউজটা এসেছে আসলে এটা আর কি যে কাউকে হচ্ছে সেকেন্ডারি ট্রমায় নিয়ে যাবে, স্পেশালি যারা এই নিউজগুলো দেখছেন, যারা সোশ্যাল মিডিয়া এগুলো ফেস করছেন তারাও আরেক ধরনের আরেকটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাকে আমরা ভিকারিয়াস ট্রমা বা সেকেন্ডারি ট্রমা বলতে পারি। সো এই ঘটনাগুলো যখন আমাদের মধ্যে ঘটছে, তখন যেটা দেখা যায় যে আসলে সেটা থেকে নিজেকে বিরত রাখাটা কঠিন। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটু টেকনোলজিক্যাল একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যখন আপনি কোনো কিছু নিয়ে সার্চ দেন বা কোনো কিছু দেখেন, তখন এই রিলেটেড কন্টেন্টই আপনার সামনে ঘুরে ফিরে আসে। সো এটা হচ্ছে আর কি আমাদের ওয়েব এন্ড টেকনোলজির একটা সিস্টেম আর কি। আমি জানি না এটা আর কি এই ক্ষেত্রে আর কি মেনটেন করে কিনা বা কিরকম হয়। ফলে যেটা হয় যে একজন পার্সন ক্রমাগত এই বিষয়গুলো আর কি দেখতে পায়। যেমন আপনি যখন হচ্ছে এই নিউজটাতে ক্লিক করছেন, তখন দেখবেন যে আপনি আরো শত শত নিউজ পাচ্ছেন এই রিলেটেড, আরো ভয়ঙ্কর নিউজ। তো প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই ধরনের নিউজ এবং এই ধরনের ঘটনার যে বিভ্রান্তিকর যে ডেসক্রিপশন থাকে, এগুলো থেকে দূরে থাকা। কারণ হচ্ছে যে আপনি যেহেতু জিনিসটা আপনার জন্য সেন্সিটিভ এবং আপনি জিনিসটা নিতে পারছেন না, সো প্রথম কাজ হচ্ছে যে এই বিষয়গুলো, এই রিলেটেড কন্টেন্ট থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা, এগুলো দেখা বা এগুলোর সঙ্গে ইয়ে করার কোনো প্রয়োজন নাই। যতটুকু সম্ভব নিজেকে অ্যাভয়েড রাখা, এবং যারা এই ধরনের সেন্সিটিভ আছেন তাদেরকেও রিকমেন্ড করা তারা যেন এই বিষয়গুলো এড়িয়ে চলে বা ইয়ে করে। এখন এটা হচ্ছে আবার অন দ্য আদার সাইড থেকে যদি দেখি যে এড়িয়ে গেলে কি এটা সমাধান, আমি বলছি হচ্ছে সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে, যে আপনি নিজেকে ঠিক রাখতে হলে, আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি ডিস্টার্ব হয়ে পড়েন, তাহলে আপনার এই জায়গাটা থেকে নিজেকে একটু হলেও সরিয়ে নিয়ে নিজেকে স্থির করে শান্ত হয়ে তারপর আপনি বিষয়টা কিভাবে ডিল করবেন সেই রিলেটেড স্ট্র্যাটেজি নিয়ে আগানো। অন দ্য আদার সাইড সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা মনে করি যে এই বিষয়গুলোকে
খুব দ্রুত প্রত্যেকেরই নোটিস করা দরকার এবং অ্যাড্রেস করা দরকার। যে রেপের কারণে বা রেপের মতো ঘটনাগুলো যেখানে ঘটছে, তার মানে আমাদের সোসাইটিতে এখনো বিষয়টাকে কোনো না কোনো ভাবে প্রমোট করছে, এখনো ছেলেদের মাঝে বিষয়টাকে কোনো না কোনো ভাবে আর কি টেকিং ফ্রম গ্রান্টেড এই টাইপের একটা অ্যাটিটিউড দেখা দিচ্ছে। রাস্তায় মেয়েরা থাকলে তো রেপ হবেই, বা নানা রকম নেগেটিভ মন্তব্য এটার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। সো এই সিচুয়েশন থেকে আর কি বের হয়ে আসাটা জরুরি, এবং প্রত্যেকটা মানুষের, শুধু ছেলে বা শুধু মেয়ে সেটা না, প্রত্যেকটা মানুষের সমান দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, হোক সে আমার পাশে বসা কোনো মেয়ে কিংবা ছেলে, কিংবা হোক সে যে কোনো কালচারের বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের। সো এই অংশটুকু যেন, এই নৈতিকতার বোধটুকু বা এই দায়িত্ব বোধটুকু যেন প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা আর কি গড়ে তুলতে উৎসাহিত করি। আর যখনই হচ্ছে আমি নিজে ভেঙে পড়ছি, যেমন আমার নিজেরই খারাপ লাগছে যখন আমি টানা কয়েকটা নিউজ দেখলাম যেগুলো হচ্ছে আর কি এরকম ধর্ষণের ঘটনা, অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পড়ছি, এবং সোশ্যাল মিডিয়া যদি আপনারা খেয়াল করেন যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছি। তো সেখান থেকে আমরা প্রথমে চেষ্টা করব যাতে নিজেকে এই জিনিসগুলো থেকে দূরে থাকা যায়, এবং অন্যান্য যে সেলফ কেয়ার স্ট্র্যাটেজি সেগুলো অ্যাপ্লাই করা, কিছুক্ষণ মাইন্ডফুলনেস ট্রাই করে নিজেকে শান্ত করা। এই সিচুয়েশনটা আপনি যেহেতু নিজে পড়েননি, সেহেতু আপনি নিজেকে আগে স্থির করে কিভাবে এই জিনিসগুলো ডিল করা যায় সেটা নিয়ে স্ট্র্যাটেজি তৈরি করা। আর যিনি ভিকটিম, যার লাইফে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার অবশ্যই অবশ্যই প্রফেশনাল আর কি কেয়ার দরকার, কারণ তার মধ্যে যে ধরনের ট্রমা তৈরি হয়েছে সেটা সহজে আসলে দূর করার মতো না। আর যারা হচ্ছে আমরা সেকেন্ডারি লেভেলের আর কি এগুলো দেখছি বা আমরা ফেস করছি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই নিজের এক্সপোজার এই ধরনের জিনিসগুলোতে লিমিট করে আনা, এবং কিভাবে এই জিনিসগুলোকে প্রতিহত করা যায় সেই বিষয়ে নিজের ভূমিকা কি হতে পারে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা এবং সে নিয়ে কাজ করা। সো আই থিঙ্ক এইভাবে কাজ করলে ধীরে ধীরে আর কি এই সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আর কেউ যদি একান্তই না পারছেন যে না আমি নিতেই পারছি না, আমার নিজেরই মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখছি, আমার ভালো লাগতেছে না, আমি বিষয়গুলো হজম করতে পারতেছি না, আমার বারবার মনে হচ্ছে আমার সাথেই ঘটছে, ইন দ্যাট কেস আমি বলবো অবশ্যই আপনি একজন প্রফেশনাল হেল্প নেন, কারণ এই বিষয়টা ডিল করা আর কি অনেক কঠিন যে কারোর জন্যই। সো আমি আশা করবো যে আপনি প্রফেশনাল হেল্প নেবেন। রাগিব এন্ড ইমরান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এরকম একটা ক্রিটিক্যাল এন্ড সেন্সিটিভ ইস্যু নিয়ে আসলে ডিসকাশন করা, বলতে গেলে হচ্ছে আমরা সবাই কিন্তু আমাদের চারপাশে এরকম এত এত নিউজ আসছে, বলতে গেলে আমরা সবাই কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আই থিঙ্ক যারা এই কোশ্চেনটা যিনি করেছেন তিনি যেরকম হচ্ছে কোশ্চেনটা অ্যান্সারের মাধ্যমে অনেক হেল্পফুল হবে, and আমার মতো যারা অন্যরা আছে যারা শুনছেন ভাইয়ের কাছ থেকে তারাও অনেকটা হেল্পফুল হবেন এই অ্যান্সারটার মাধ্যমে। তো আমাদের আরেকজন একটি কোশ্চেন করেছেন যে নিজে কোনো সমস্যায় পড়লে আমি এই কারণে দুশ্চিন্তায় পড়ে যাই, কিন্তু অন্য কেউ কোনো সমস্যায় পড়লে তার মাথা ঠান্ডা রেখে সমাধান দিতে পারি, অর্থাৎ আমি নিজের সমস্যাটাকে মানসিক দুশ্চিন্তায় ভুগি, আমি এক্ষেত্রে কি করতে পারি ভাইয়া? আচ্ছা, আমি সরি, আমি একটু হাসছি, কারণ হচ্ছে যেটা হচ্ছে যে আমার একটা মনে পড়লো, যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই আর কি অন্যের সমস্যার সমাধান করতে আমরা খুব আর কি ভালো পারি আর কি। আমাদের একটা কমন হচ্ছে যে খুব ভালো ভালো অ্যাডভাইস দিতে পারি এবং খুব ভালো ভালো সমাধান দিতে পারি। সো বিষয়টা ভালো আর কি, যে কোনো সিচুয়েশনে মানুষের পাশে থাকার জন্য এই স্কিলটা খুব জরুরি, এবং যিনি প্রশ্ন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়টা আর কি সাহস করে তুলে আনার জন্য। হ্যাঁ, নিজের সমস্যায় পড়লে আমরা সমস্যার সমাধান করে না করে বরং আমরা মানসিক একটা প্রেসারে ভুগি এবং অন্যেরটা আমরা করি। অন্যেরটা আমরা কেন ভালো পারি সেদিকে একটু আগে আমরা একটু ফোকাস করি। কারণ হচ্ছে অন্যের ক্ষেত্রে দায়িত্বটা নিজের নিতে হচ্ছে না, কনসিকোয়েন্সটা নিজের নিতে হচ্ছে না, ফলে যেটা হচ্ছে যে অন্যেরটা অন্যের কাছেই থাকতেছে, আমি জাস্ট অ্যাডভাইসটা দিয়ে সাজেশনটা দিয়ে পার হয়ে গেলাম। হ্যাঁ, এক্ষেত্রে আমার 70% সাজেশন ওয়ার্ক করছে, 30% সাজেশন ওয়ার্ক করেনি। আমি কিন্তু 30% সাজেশনের কথা বলছি না, আমি কি বলছি, আমি 70% আমার ওয়ার্ক করছে, সো আমি ভালো পরামর্শ দিতে পারি, বা আমি ধরে নিচ্ছি যে আমি ভালো সলিউশন দিতে পারি। কিন্তু
প্রত্যেকবার যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আসলে আমরা কেউই প্রপার সলিউশন বা প্রপার সাজেশন দিতে পারি না। হ্যাঁ, আমরা স্পেশালি যখন কোনো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত, স্পেশালি কেউ যখন ইমোশনালি ভালনারেবল থাকে বা কেউ যখন হচ্ছে রিলেশনশিপ ক্রাইসিস থেকে শুরু করে নানা রকম টানাপোড়েনের মধ্যে থাকে, তখন আসলে তাকে সলিউশন দেয়া বা সাজেশন দেওয়া থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার পাশে থাকা, তার কষ্টটুকু বোঝা, তার সঙ্গে থাকা, তার সাথে এমপ্যাথেটিক ওয়েতে কমিউনিকেশন করা, কম্পেশনের থাকা। সো সেই জায়গাগুলো হচ্ছে আমাদের প্রধান কাজ। কিন্তু আমরা যেটা করি, আমরা সমাধান দিই এবং জাজমেন্টাল কমেন্টস করি। হ্যাঁ, যে এটা হবে না, এটা হইলেই হইতো, এটা এরকম হতো, যাই হোক, এই বিষয়গুলো আমরা করি। এবং অন্যের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে না, সেহেতু আমি যে কোনো কিছু বলতে পারি, যে কোনো কিছু করতে পারি, এই জিনিসটা আমাদের মধ্যে থাকে। সো এর অপোজিটে যদি আমি যাই, সেটা হচ্ছে যে নিজের বেলায় তাহলে কি করছি। নিজের বেলায় যেটা করছি সেটা হচ্ছে যে নিজের সিচুয়েশনটা আমি প্রথমত যে নিজেকে ডিল করার জন্য তৈরি করছি না। প্রথমেই হচ্ছে এই সে সমস্যাগুলো আসছে এবং সেখানে যে ভেঙে পড়ছেন, সেই বিষয়গুলো একটু সর্ট আউট করার চেষ্টা করুন, যে কোন বিষয়গুলো আসলে আপনাকে ডিস্টার্ব করছে, কোন ইস্যুগুলো এক্স্যাক্টলি আপনি ডিল করতে পারছেন না। আমি কখনোই মনে করি না যে আপনি যে সকল সমস্যায় ভেঙে পড়েন। আমি মনে করি যে আপনার এমন কিছু সমস্যা আপনি ফেস করেন যেগুলো আসলে আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ প্রতিদিনকার লাইফে নানা ইস্যু কিন্তু আপনি সুন্দরভাবে ডিল করছেন, তাহলে কোন জায়গাটায় আপনি ভেঙে পড়ছেন, সেই জায়গাটা একটু সর্ট আউট করা দরকার। সেটা কি রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা কি একাডেমিক প্রেশারের ক্ষেত্রে, সেটা কি ফ্যামিলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেখানে কি অন্য কোনো কাজের ক্ষেত্রে, সেটা আগে সর্ট আউট করুন। এরপর আসি যে যে মানসিক পীড়নটা হয় বা খারাপ লাগাটা তৈরি হয়, সেই পীড়ন বা খারাপ লাগাটায় আপনি আসলে কি করছেন। আপনি নিজের জন্য আসলে কতটুকু সময় বরাদ্দ রাখছেন, আপনি নিজেকে কিভাবে নিজের চিন্তা ভাবনা এখানে চলে আসে, যে চিন্তা ভাবনা আপনি নিজের সম্পর্কে কতটুকু পজিটিভ বা নেগেটিভ ভাবছেন। হ্যাঁ, এই ইস্যুগুলো কনসিডারেশনে চলে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার নিজের সম্পর্কে একটা নন জাজমেন্টাল ইভালুয়েশন দরকার। অর্থাৎ যেখানে আপনি আপনার নিজের সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং কোন কোন ধরনের চিন্তা আপনার ক্ষতি করছে বা আপনাকে ডিস্টার্ব করছে, সেই চিন্তাগুলো আপনি সর্ট আউট করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে চিন্তার জায়গায় পরিবর্তনগুলো যখন ধীরে ধীরে নিয়ে আসবেন, তখন হচ্ছে আপনার ভেঙে পড়ার প্রবণতাটা কমে যাবে। আর অবশ্যই নিজেকে শান্ত করার জন্য মাইন্ডফুলনেস অথবা পিএমআর প্র্যাকটিস করুন, যাতে আপনি নিজেকে শান্ত করতে পারেন। তারপর আপনি নিজের চিন্তা ভাবনা এবং অন্যান্য স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করতে পারেন। পাশাপাশি হচ্ছে যখন আপনি এই ইস্যুটা দীর্ঘদিন ফেস করছেন, তখন আমি রিকমেন্ড করবো অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য, যাতে আপনি ক্রাইসিসে ভেঙে না পড়েন। কারণ মানসিকভাবে ভেঙে পড়লে অনেক অসহায় লাগে, সেটা আমরা বুঝতে পারি, এবং এই জায়গাটায় অবশ্যই আর কি আমাদের পাশে থাকাটা জরুরি। সো আপনি অবশ্যই চেষ্টা করুন যে কোনো ধরনের প্রফেশনাল হেল্প নেয়ার, এবং প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো একটু ফলো করে নিজেকে একটু এক্সপ্লোর করার, যে আসলে কোন জায়গাগুলো ডিস্টার্ব করছে এবং ওই ডিস্টারবেন্সের কোর কারণগুলো কি কি। তাহলে আপনি আপনার প্রবলেমের অন্তত 50% সমাধান আপনি করে ফেলতে পারবেন। বাকিটা না পারলে আমরা তো আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের অনেকে কোশ্চেন করছেন, হয়তো আমরা কোশ্চেন গুলো একটু পরে আবার নিতে পারবো। সো রাগিব ভাই, এই মুহূর্তে ফয়সাল ভাইয়ের কাছে আপনার যদি নিজের কোনো কোশ্চেন থাকে। আহ আপাতত হচ্ছে আমার সেরকম কোনো কোয়েশ্চেন নাই, তবে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা আইডিয়া আসছিল, আমি পরে হয়তো আপনার সাথে শেয়ার করব। তো আমরা আবার হচ্ছে আচ্ছা, আমাদের কমেন্টে ফিরে যাই। হ্যাঁ ইমরান, আচ্ছা, ঠিক আছে। কমেন্টে অনেকগুলো কোশ্চেন আসছে, আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করি। সবাই আশেপাশে নেগেটিভ কথা বললে নিজেকে কিভাবে পজিটিভ রাখতে পারবো? ওকে। এক লাইনের প্রশ্ন, এক লাইনের উত্তর। বাউন্ডারি সেট করতে হবে। বাউন্ডারি সেট করতে হবে এবং বাউন্ডারি লেয়ার তৈরি করতে হবে, যে সবার পজিটিভ নেগেটিভ আপনার নেয়ার প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে এইটা। সবাই আপনি আগে চিন্তা করুন যে কোন মানুষগুলো এই ধরনের কথা বলছে এবং এই জিনিসগুলো আসলে কিভাবে আপনাকে আপনার উপর ইফেক্ট ফেলছে। সো প্রথম জিনিস হচ্ছে যে বাউন্ডারি সেট করুন, যে প্রথম হচ্ছে যে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ। আপনার নিজেকে আগে নিজের জায়গাটা নিয়ে আসুন, আপনার চিন্তা ভাবনা, আপনার যে কোয়ালিটি গুলো আছে সেগুলো আপনার কাছে কতটুকু ভ্যালুয়েবল, আপনার যে পজিটিভ চিন্তাগুলো আছে সেগুলো কতটুকু ভ্যালুয়েবল, সেই জায়গাটা আগে ইভালুয়েট করুন।
তারপর হচ্ছে সেকেন্ড বাউন্ডারিতে যান যে কারা আপনার কাছের মানুষ এবং তারা পজিটিভ বলছে না নেগেটিভ বলছে। সো যদি তারা নেগেটিভ বলে তাদেরকে কিভাবে ডিল করা যায়, কিভাবে বলা যায় যে আপনি এই জিনিসটা পছন্দ করছেন না, সেক্ষেত্রে আপনি কম্প্যাশন কমিউনিকেশন বা নন ভায়োলেন্ট কমিউনিকেশন অ্যাপ্লাই করুন যে তোমার এই নেগেটিভ কথাগুলো আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সো আমি এই জায়গাটা আর কি ডিল করতে পারছি না। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে কাছের এবং দূরের এমন কিছু মানুষ থাকে যারা কন্টিনিউয়াসলি নেগেটিভ কথা বলে এবং তাদেরকে কিছু বলাও যায় না। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলি যে এমন একটা বাউন্ডারি সেট করা যে বাউন্ডারিতে হচ্ছে কোনগুলো আমি নিব কোনগুলো আমি নিব না সেগুলো আমি ডিসাইড করব। হ্যাঁ, কারণ প্রথম কথা হচ্ছে যে আপনার সম্পর্কে যদি আপনার একটা পজিটিভ ধারণা থাকে এর পরের ধাপটা তাহলে ইজি হয়ে যাবে, কিন্তু আপনার সম্পর্কে যদি আপনার নিজেরই নেগেটিভ ধারণা থাকে তাহলে কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং হবে। সো আমি ধরে নিচ্ছি যে আপনার নিজের সম্পর্কে আপনার পজিটিভ একটা ধারণা আছে। তো সেক্ষেত্রে বাউন্ডারিটা কেমন হবে, কেউ যখন আপনার কোনো রকম নেগেটিভ কথা বলছে বা তারা নেগেটিভ কথা সার্কুলেট করছে তখন আপনি একটা শিল্ড তৈরি করুন যে না এই জিনিসগুলো আমার রিলেটেড না বা এই জিনিসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না। সো এই যে এই জায়গাগুলো যখন আপনি তৈরি করবেন তখন সেটা হচ্ছে আপনার উপর খুব একটা এফেক্ট ফেলবে না। যেমন এখানে আমি একটা আমার উদাহরণ দিই যে আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ফিডব্যাক নিই। হ্যাঁ, যে আমরা একটা ট্রেনিং বা ওয়ার্কশপ বা যে কোনো লাইভ প্রোগ্রাম বা অন্য কিছু প্রোগ্রাম করে আমরা ফিডব্যাক চাই যে আমি প্রোগ্রামটা কেমন করলাম বা কেমন হলো। সো আমাকে প্রচুর মানুষ অনেক ফিডব্যাক দেয় বা অনেক ইয়ে করে, অধিকাংশ পজিটিভ ফিডব্যাক থাকে, নেগেটিভ ফিডব্যাকও থাকে। এখন এত বেশি আর কি কিছু কিছু জায়গায় হয়তো অনেক নেগেটিভ ফিডব্যাক আসতেছে বা অনেক নেগেটিভই আসতেছে। এখন জায়গাটা হচ্ছে যে আমি কোনটা রিসিভ করব সেটা কমপ্লিটলি আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আমি কি ওই ফিডব্যাকটা অ্যালাউ করব না করব না। ফলে দেখা যায় যে অনেক হচ্ছে অনেক রকম নেগেটিভ ফিডব্যাক দেয় ভাইয়ার হয়তো বা কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা ভাইয়ের জন্য একটু ওয়েট করি। জি জি। সো আপনার জায়গাটায় আপনার পজিটিভ ভিউটা আপনি ধরে রাখুন, আর কার্ডটা রিসিভ করবেন আর কার্ডটা রিসিভ করবেন না সেটা আগে আপনি সেট করুন, তাহলে দেখবেন অনেকাংশে আপনার ইয়ে কমে যাচ্ছে। আর আরেকটা এখানে কারণ হয়ে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় অনেক নেগেটিভিটি দেখি। সোশ্যাল মিডিয়া আমরা ম্যানেজ করতে পারি কিভাবে, আর কি কোন কন্টেন্ট আমাদের সামনে আসবে বা কোন কন্টেন্ট আসবে না সেটা কিন্তু আমরা চুজ করতে পারি। আপনি একটা নেগেটিভ স্ট্যাটাস বা নেগেটিভ পোস্টে আপনি লাইক দিচ্ছেন, তার মানে হচ্ছে এই ধরনের পোস্ট বা স্ট্যাটাস আপনার সামনে আরো বেশি আসবে। সো আপনি ওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন কিনা সেটা কমপ্লিটলি আপনার সিদ্ধান্ত। সো এইভাবে হলো আমরা অনেকগুলো জিনিস আর কি ম্যানেজ করতে পারি আমার মনে হয়। and আমাদের কিন্তু অনেকগুলো আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সবার কাছ থেকে। সো আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি হচ্ছে দেখতে পেলাম, হচ্ছে রাগিব ভাইয়া দেখতে পেয়েছেন অলরেডি। আমি মোস্ট অফ দা টাইমই খুব চেয়ারফুল থাকি, মাঝে মধ্যে অনেক বেশি স্যাড ফিল হয়, বাট কোনো রিজন থাকে না, এমনি অনেক বেশি স্যাড ফিল হয়, এমন কেন হয়? হ্যাঁ, মুড সুইং এর ব্যাপারটা আসলে এখানে অনেকটা বেশি ইফেক্টিভ। মুড সুইং হয় কিনা সেটা শিওর না আর কি, যদি হতেও পারে আবার নাও হতে পারে। সো কি কি কারণে হয়, হ্যাঁ একটা হচ্ছে যে যিনি কোশ্চেন করেছেন উনি কি ফিমেল? নিশাত অর্থী, হ্যাঁ ফিমেল। সো এটার সাথে একটা তো পিরিয়ডের সাথে একটা রিলেশনশিপ আছে, সেটা তো আমরা সকলেই জানি, এটা একটা ইস্যু হতে পারে যে হ্যাঁ কেমিক্যাল নানা রিয়াকশনের কারণে এই এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে আর কি মুডের একটা আপস এন্ড ডাউন হতে পারে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যদি কোনো আর কি আনকনসিয়াস বা সাবকনসিয়াস এর যদি কোনো ধরনের
পেইনফুল কোনো ঘটনা থাকে বা এমন কিছু থাকে যেটা আমাদের জন্য আর কি খারাপ ফিল করায়, যেটা আমাদেরকে আসলে আমরা কনসিয়াস না, আমাদের পাস্টে এমন কোনো ঘটনা ঘটে যেটা আসলে আমরা সে সম্পর্কে সচেতন থাকি না। সো সেই ঘটনাগুলো যদি কোনো কারণে আর কি বের হতে চায়, তখন দেখা যায় এই ধরনের স্যাডনেস বা এই ধরনের রিয়াকশন দেখা দিতে পারে। তো আমি বলছি না যে অর্থের এই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটতেছে, কিন্তু এটা নিয়ে আসলে আর কি একটা বড় ডিসকাশন দরকার, তার সঙ্গে শেয়ারিং দরকার, যে তার আসলে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আগের অনেক আগে বা রিসেন্ট পাস্টে, সো সেখানে এমন কিছু আছে কিনা যেটা আসলে তার মন খারাপের কারণ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে তার মন খারাপ হয়ে যাওয়া বা ইয়ে হয়ে যাওয়া, হঠাৎ করে হলেও আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটু ফোকাস করার চেষ্টা করি, কোন সময়টাতে, দিনের কোন সময়টা এবং কোন ঘটনা বা কোন সিচুয়েশনে মন খারাপ হয়, সেটা যদি আমরা একটু নোট রাখতে পারি, তাহলে আমরা একটা প্যাটার্ন পাবো। হ্যাঁ, যে কখন আসলে মন খারাপটা হয়। যদি এমন হতে পারে যে কেউ যখন একটু রিজেক্ট করলো কোনো একটা কাজে বা কোনো একটা আচরণে, বা কোনো যদি রিজেক্ট ফিল করি, তখন হয়তো মন খারাপ লাগে। কেউ যদি হয়তো কোনো কিছুতে গুরুত্ব দিল না একটু, তখন হয়তো মন খারাপ লাগে। বা নিজের কোনো একটা কাজ ঠিক মতো হয়তো হয় নাই, তখন হয়তো মন খারাপ লাগতে পারে। সো আমরা যদি কয়েকটা সপ্তাহ একটু ফোকাস করি, তাহলে আর কি আমরা একটা প্যাটার্ন পাবো যে কি হয় আসলে। সো যতক্ষণ না আমরা কনটেক্সট এবং কারণ যতক্ষণ না খুঁজে পাবো, ততক্ষণ আসলে এখানে করার জায়গা খুব কম। সো করার জায়গা যে সেটা হচ্ছে যে মন খারাপ হলে বা কষ্ট লাগলে কারোর সঙ্গে শেয়ার করা, সিকিউর কোনো একটা প্লেসে যেখানে কেউ আপনাকে জাজ করবে না। আর হচ্ছে অবশ্যই এমন কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়া যেখানে আপনাকে আর কি শান্ত করবে, আপনাকে রিল্যাক্স করবে, আপনাকে ভালো রাখতে হেল্প করবে। আপাতত এতটুকুই আর কি এখানে বলতে পারি। বাট আপনি যতক্ষণ না আপনার কারণটা এবং আপনার প্যাটার্নটা খুঁজে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আসলে এখানে বলার মতো কিছু নেই। মাইক্রোফোন অফ। ইমরান মাইক্রোফোনটা মিউট আছে। সরি। তো যেটা আমি বলছিলাম যে অনেকক্ষণ আমরা বলতে গেলে হচ্ছে লাইভটা আমরা হচ্ছে যাচ্ছি, ভাইয়ার অনেক কথা শুনছি, আমরা বলতে গেলে হচ্ছে অনেক কোশ্চেনে আপনার অ্যান্সার গুলো দিয়েছি। সো ভাইয়া কিন্তু অনেক ইফেক্টিভ কথাগুলো আপনাদের বলেছে, এগুলো হচ্ছে আজকে এরকম আপনাকে হেল্প করছে, এগুলো কিন্তু পরবর্তী দিন ফিউচার আপনাদের জন্য হেল্প করবে। সো লাস্ট একটি কোশ্চেন আপনাদের কাছ থেকে আমরা নিব, এন্ড কোশ্চেনটা বলতে গেলে হচ্ছে আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, যে এখন নিজের আমরা বলতে গেলে হচ্ছে ক্লারিফাই করতে পারি না যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমসটা কোথায়, বা হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের নিয়ে কি কি ধারণা আছে, যারা হচ্ছে আমরা মেন্টালি কোনো প্রবলেমস ফেস করি। সো এইখান থেকে হচ্ছে আমাদের অনেক কোশ্চেন থাকে, যে এইখান থেকে যে আমাদের সমাজে মানসিক রোগ নিয়ে প্রচলিত কি কি ভ্রান্ত ধারণা রয়েছে। এটাতে মনে হয় আমরা তিনজনই এনরোল করতে পারি আর কি, যে আসলে কি কি ভ্রান্ত ধারণা আছে। রাগিব কিছু বলো, কারণ রাগিব গত 3 বছর ধরে কাজ করতেছো, 2-3 বছর ধরে। তো রাগিব হচ্ছে একদম ফার্স্ট হ্যান্ড আর কি দেখতেছো। রাগিব বলো আর কি 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 দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল যেটা আমি দেখছি সেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা যাবে না। মেন্টাল হেলথ নিয়ে কথা বললে তুমি পাগল, এটা কমপ্লিটলি রং আইডিয়া। মেন্টাল হেলথ নিয়ে কথা বলা তোমাকে পাগল করে না, বাট এটা তোমাকে একটা ওয়েল অ্যাওয়ার অ্যান্ড গুড সিটিজেন বানায়। তোমার কোনো ফ্রেন্ড যদি ডিপ্রেস থাকে, বা সে যদি মন খারাপ থাকে, বা সে যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যায়, সে অ্যাটেনশন সিকিং এর চেষ্টা করে না। হি অর শি ইজ নট আ অ্যাটেনশন সিকার। সে কোনো একটা প্রবলেমে এসে তোমার কাছে সেটা শেয়ার করছে। যদি তুমি অ্যান্সার করতে না পারো, হেল্প করতে না পারো, connect him or her with a psychologist or a helpline. And সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে তুমি পাগল না। সাইকোলজিস্ট ইজ লাইক আ ডক্টর। তোমার ফিজিক্যাল হেলথের প্রবলেম হলে তুমি যেমন ডক্টরের কাছে যাও, তেমনি তোমার মেন্টাল হেলথের কোনো ইস্যুস বা কোনো প্রবলেমের সম্মুখীন হলে তুমি সাইকোলজিস্টের কাছে যাও, হুইচ ইজ কমপ্লিটলি নর্মাল। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সবাইকে, যে সাইকোলজিস্টের পেছনে বা মেন্টাল হেলথের পেছনে স্পেন্ড করা বা ইনভেস্ট করা এটা বিলাসিতা না। এটা ফিজিক্যাল হেলথের চিকিৎসার মতোই একটা
মৌলিক চাহিদা আমরা বলতে পারি, কারণ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ মিলে আমাদের টোটাল হেলথটা হয়। তো আমি যখন ফিজিক্যাল হেলথের কেয়ার নিই তখন আমি মেন্টাল হেলথের কেয়ারটা কেন নিব না? তো তুমি যেভাবে তোমার ফিজিক্যাল হেলথের অসুস্থ হইলে তুমি খরচ করো, মেন্টাল হেলথের অসুস্থতাও তুমি ডক্টরের কাছে যাও, সাইকোলজিস্টের কাছে যাও, এটার একটা সমাধান বের করো। এন্ড তুমি যদি তোমার মেন্টাল হেলথের কথা, তুমি যদি তোমার মানসিক সমস্যার কথা শেয়ার করো, সেটা তোমাকে উইক পারসন বানায় না, ইট মেক্স ইউ স্ট্রং পারসন। এটা এবং তোমাকে আরো সচেতন একজন পারসন বানায়, যে নিজের সমস্যা সম্পর্কে, নিজের প্রবলেমগুলো সম্পর্কে ওয়েল অ্যাওয়ার। সো এই মেসেজগুলো আমি দিতে চাই। অ্যান্ড এইগুলা খুব একটা ওয়াইড স্প্রেড মিথস বা ওয়াইড স্প্রেড ভুল ধারণা মেন্টাল হেলথের ক্ষেত্রে। অ্যান্ড অবশ্যই মেন্টাল হেলথ নিয়ে কাজ করা এটা স্বাভাবিক একটা বিষয়, এটাকে খুব বড় করে দেখার কিছু নাই। আমার মনে হয় সবাইরই উচিত মেন্টাল হেলথ নিয়ে কাজ করা এবং এটা নিয়ে এগিয়ে আসা। থ্যাংক ইউ। রাইট, ওকে। আমি একটু অ্যাড করি এটার সাথে। রাগিব খুব চমৎকার ভাবে হচ্ছে কমপ্লিটলি আর কি বেশ সবচেয়ে বেশি প্রচলিত ইয়েগুলি তুলে ধরেছে। আমি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে একজন মানুষ আসছেন আমার কাছে যে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো আমি ভাবলাম হচ্ছে ওকে ফাইন, আর কি কথা বলতে চাই তাহলে বলে ফেলেন। উনাকে আর কি আমি একটা কাজে ছিলাম, তো সেটার মাঝে ওনাকে সময় দিলাম। সো অ্যারাউন্ড 10 to 15 মিনিটস উনি আমার সঙ্গে ওনার প্রবলেমটা বললেন। তা আমি বললাম যে করণীয় কি কি। তো করণীয় কি কি ওনাকে বললাম ওনার সাইকোথেরাপি লাগবে, প্লাস হচ্ছে ওনার মেডিকেশনও লাগতে পারে, সো সাইকিয়াট্রিস্টও দেখানো লাগতে পারে। সো এটা আর কি এটা নিয়ে কাজ করতে হবে লং টার্ম। উনি সন্তুষ্ট হলেন না। উনি সন্তুষ্ট হলেন না বলতে হচ্ছে উনি কি হলেন যে আপনার কাছে আসলাম, আপনার এত কথা শুনলাম, আপনি অনেক দূর থেকে একজন রিকমেন্ড করলো আপনাকে, ভাবলাম আপনি একটা ভালো সলিউশন দিবেন বা আপনার সঙ্গে কথা বললেই হচ্ছে ঠিক হয়ে যাবে, কিন্তু আর কি আপনি আর কি কিছুই তো করলেন না। তো এখন আমিও আর কি একটু হলাম, আসলে তো কিছুই তো করলাম না, তাহলে আর কি সে কিভাবে ভালো হবে। এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদের একটা কমন ধারণা হচ্ছে যেটা যে সাইকোলজিস্ট বা যিনি আছেন তিনি তার সঙ্গে কথা বললেই তিনি সমাধান দিয়ে দিবেন বা সমাধান। বিষয়টা আসলে মোটেও তা না। সাইকোথেরাপি বা কাউন্সিলিং হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা একটু লেন্দি, অর্থাৎ মিনিমাম 6 থেকে 8টা সেশন লাগে, আরো বেশিও লাগে কারো কারো ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হয়। সেশনগুলো 1 ঘন্টারও বেশি সময় ধরে হচ্ছে চলে এবং সেখানে অনেক অ্যাক্টিভিটি থাকে, অনেক ইনভলভমেন্ট থাকে। সো সাইকোথেরাপি বা কাউন্সিলিং এটা মোটো আর কি অল্প সময়ের কোনো বিষয় না, বা আমরা কোনো সলিউশন বা পরামর্শ দেই না। আর ভ্রান্ত ধারণা যেহেতু আসছে, আরেকটা বিষয় আর কি সুইসাইড রিলেটেড যে বিষয়গুলো হচ্ছে আমাদের দেশে খুব বেশি, সেটা হচ্ছে যে ছেলেরা হচ্ছে মেয়েরা হচ্ছে বেশি সুইসাইড করে, ছেলেরা কম করে। বা কারো মাথায় হচ্ছে কেউ ডিপ্রেশনে থাকলে তাকে সুইসাইডের প্রশ্ন করলেই তাকে সুইসাইডের কথা মনে করা দেওয়া হয়। বিষয়টা আসলে তেমন তা না, কারণ এই মানুষগুলো হচ্ছে সুইসাইডের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেটা সুইসাইডের চিন্তা করছিল বলেই আপনি তাকে জিজ্ঞেস করছেন। সো সেই জন্য আর কি এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার পাশের যে মানুষটা আছে তাকে চেক করা, তার অবস্থাটা কেমন আছে। সেখানে সুইসাইড নিয়ে কথা বললেই যে সে সুইসাইড করে ফেলবে বিষয়টা সেটা না। এছাড়াও আরো অনেক অনেক রকম মিথ আছে, যেমন হচ্ছে যারা একা একা কথা বলে বা যারা হচ্ছে ভিন্ন কিছু দেখে, যেমন সিজোফ্রেনিয়ার পেশেন্ট বা বাইপোলার পেশেন্ট, তাদেরকে অনেক সময় মনে করা হয় যে তাদেরকে জিনে ধরছে, ভূতে ধরছে। এটা খুবই প্রচলিত একটা ধারণা, একদম সবখানি। বিষয়টা আসলে মোটেও সত্যি না। এগুলো সবই হচ্ছে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, যেটাকে আর কি আমরা নানা রকম কুসংস্কার দিয়ে ইয়ে করে ফেলছি, ঢেকে ফেলছি। এছাড়াও ফোবিয়া এবং অন্যান্য ট্রমাটিক এক্সপিরিয়েন্সকেও আমরা নানা রকম ট্যাগ দেই, এবং যারা হচ্ছে মেন্টাল নানা ইস্যু নিয়ে সাফার করে তাদেরকে নানা রকম ট্যাগ দেই, আর কি হিউমিলেট করি, বুলি করি। তো এই বিষয়গুলো আসলে আর কি একদমই উচিত না। সো এই ভ্রান্ত ধারণাগুলো থেকে আমাদের বের হয়ে আসাটা জরুরি। পাশাপাশি হচ্ছে রাগীব যে ভ্রান্ত ধারণাগুলোর কথাগুলো বললো সেগুলো সম্পর্কে আমাদের সবার সচেতন হওয়া দরকার, এবং একই সঙ্গে একজন গুড সিটিজেন হিসেবে নিজেকে যদি আপনি প্রস্তুত করতে চান এবং একই সাথে নিজের স্বাস্থ্য ভালো রাখতে চান, স্বাস্থ্য মিনস শারীরিক স্বাস্থ্য এবং মানসিক, দুটো মিলেই যখন আপনি স্বাস্থ্যটা ভালো রাখতে চান, তখন অবশ্যই মানসিক স্বাস্থ্য বিষয় সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে এবং সেটা অন্যদেরকেও জানাতে হবে। সো এটাই আশা করবো সবার কাছ থেকে।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এন্ড হচ্ছে বলতে গেলে অনেকে অ্যান্সার পেয়ে গেছেন ব্যাপারটা নিয়ে। আর বলতে গেলে আমাদের সোসাইটিতে কিন্তু এই জিনিসটা আমরা ভাবি যে আসলে মনের ব্যাপার, তো এটা হচ্ছে এমনি ঠিক হয়ে যাবে, হচ্ছে বলতে গেলে কিছুই হয় না, এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি যিনি ফেস করেন, অ্যাকচুয়ালি উনি নিজে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি উনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন। তো আসলে আমি সবার কাছে এক্সপেক্ট করি, যারা লাইভটি দেখছেন বা হচ্ছে সামনে যে লাইভটা শেষেও দেখবেন যারা, সবার কাছে আমি এক্সপেক্ট করবো যে অ্যাকচুয়ালি ফিল করা, যে অপর পাশে মানুষটা যে আছেন তাকে আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারি। তো এই জিনিসটা সবাই একটু নিজে থেকে কেয়ার করবে। এন্ড যেটা ফ্রেন্ডসদের সাপোর্ট করাটা, যে অ্যাকচুয়ালি কিন্তু ফ্রেন্ডসরা আপনার কাছে যখন শেয়ার করছে, অ্যাকচুয়ালি ডেফিনেটলি কিন্তু তাকে সাপোর্ট চেয়ে কিন্তু আপনার কাছে শেয়ার করছে, আদারওয়াইজ আপনার কাছে শেয়ার করতো না। তো অ্যাকচুয়ালি সাপোর্টটা করা, যে হচ্ছে বলতে গেলে একজনের কাঁধে হাত দিয়ে থাকার মতো মানুষটা কিন্তু অনেকে চেয়ে থাকে অনেক সময়। সো এটাই আর কি। তো বলতে গেলে হচ্ছে অনেক সুন্দর একটা সময় আমরা রাগিব ভাইয়া এন্ড হচ্ছে ফয়সাল রাফি ভাইয়ের কাছ থেকে, ফয়সাল রাফি ভাইয়ের সাথে কাটিয়েছি। এন্ড হচ্ছে অনেকগুলো কোশ্চেন আপনারা করেছেন, হয়তো বা সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, যেটা হচ্ছে বলতে অনেকক্ষণ হয়ে গেছে লাইভটা। সো এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন আপনার সরাসরি ফয়সাল রাফি ভাইয়ের কাছে ভিজিলেন্সের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ফয়সাল রাফি ভাইয়ের কাছে। এন্ড এর সাথে মনের স্কুল তো আপনাদের কাছে অলওয়েজ আছে। যারা সিটিভিকের সাথে আছেন তারা প্রথম থেকে জানেন যে মনের স্কুল আমাদের সাথে আছে। কোনো কোশ্চেন বা হচ্ছে আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আপনার মনের স্কুলের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, এন্ড মনের স্কুল আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। এন্ড ফয়সাল রাফি ভাইকে তো আপনারা আজকে পেয়ে গেছেন সরাসরি, এন্ড হচ্ছে ফয়সাল রাফি ভাইয়ের কাছ থেকে যেটা বললো যে ভাই সেশন গুলো, তো আপনারা হচ্ছে ভিজিলেন্সের কাছে সেশন গুলোর জন্য হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। এন্ড এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আপনারা কমেন্ট বক্সে করে দিতে পারেন, এন্ড পরবর্তীতে আমাদের রাগিব ভাই এন্ড ফয়সাল ভাই সেই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সো এত সুন্দর একটা সেশনের জন্য আবারও ভাই আপনাদের কাছে আমি বলতে গেলে কৃতজ্ঞ। এন্ড হচ্ছে সিটু বিগে মানে আছে আমাদের প্ল্যাটফর্মটা খুবই ছোট একটা প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে আপনাদের এই ব্যস্ত সময়ের ভিতর থেকে, আমি জানি না হয়তো আপনি অফিস থেকে এসে আমাদের লাইভে বসেছেন, তো এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আহ, আমিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সিট টু বিগ, ইমরান, রাগিব এবং অন্যান্য যারা জড়িত এই ইনিশিয়েটিভটার সাথে, তাদের সবাইকে। কারণ খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেখানে নতুন আইডিয়া নিয়ে কাজ হয়, নতুন সিচুয়েশন নিয়ে কাজ হয়, এবং সিট টু বিগ আর কি নামটার মধ্যে আসলে অনেক কিছু লুকায় আছে। সো আমি মনে করি যে আজকের এই ওয়ার্কশপটাও সিট টু বিগ এর একটা এমন একটা ইনিশিয়েটিভ যেটা মেন্টাল হেলথ থেকে আসলে একটা বড় মহিরু হওয়ার একটা সম্ভাবনা আছে। আশা করি সিট টু বিগ এর মধ্যে থেকে কেউ হয়তো এখানে এটা নিয়ে কাজ করবে। সো পাশাপাশি রাগিবকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুরো জিনিসটাতে হ্যাপেন করার জন্য। আসলে রাগিব না হলে আমি হয়তো পুরো জিনিসটাতে এতটা ইনভলভ হইতাম না। তো থ্যাংক ইউ রাগিব, এন্ড ইমরানকেও থ্যাংক ইউ। তো ইমরান আর হচ্ছে ফয়সাল ভাই দুজনকে অনেক ধন্যবাদ। তোমাদের সাথে অনেক দিনের পরিচয় এবং একসাথে কাজ করতে পারছি, এটা অনেক বড় একটা পাওয়া। সো থ্যাংক ইউ ভেরি মাচ সিট টু বিগ কে, থ্যাংক ইউ ভেরি মাচ বিড লিসনার্স কে, এন্ড মনের স্কুল সবসময় সিট টু বিগ এর সাথে আছে অ্যাজ মেন্টাল হেলথ পার্টনার, এন্ড বিড লিসনার্সও আছে সবসময়। সো তোমরা যে কোনো সময় আমাদের সাথে কানেক্ট করতে পারো, এন্ড ইনশাআল্লাহ ফিউচারে এরকম আর অসাধারণ কিছু সেশনে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ। এন্ড সবাই আপনারা সার্টিফিকেট সাথে থাকবেন, মনের স্কুল আর বিলেসেন্সের সাথে থাকবেন। এন্ড যারা হচ্ছে আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু অলিম্পিয়াড গুলো শুরু হয়ে যাবে, সবাই শিডিউল ওয়াইজ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে থাকেন। এন্ড যে কোনো প্রবলেম হলে সিটিভিগের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন। এন্ড সবাই ভালো থাকবেন, এন্ড হচ্ছে অলিম্পিয়াডের প্রিপারেশন নিতে থাকুন সবাই। সবাইকে শুভরাত্রি। এন্ড হচ্ছে ভাইয়াদের পক্ষ থেকে আমি সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।